ভালোবাসা ৪ অক্ষরের এই শব্দটি যেন এক অসীমের দরজা, যার প্রতিটি ধ্বনি ধারণ করে অস্তিত্বের সূক্ষ্মতম কাঁপুনি। এই এক নিঃশব্দ প্রতিজ্ঞা, যেখানে হৃদয় আর আত্মা মিলেমিশে তৈরি করে এক অদৃশ্য অলিন্দ, যার ভেতর দিয়ে বয়ে যায় আবেগের অনন্ত জলধারা। ভালোবাসা মানে শুধু অনুভূতির প্রকাশ নয়, এ এক অদৃশ্য সংলাপ, যেখানে চোখের ভাষা, নিঃশ্বাসের গতি, এমনকি নীরবতা পর্যন্ত কথা বলে। এ এক আলো ছায়ার সমীকরণ, যার প্রতিটি ছায়া চেনা অথচ প্রতিটি আলো নতুন। ভালোবাসা হলো আত্মার আরাধনা, যেখানে চাওয়া পাওয়ার হিসেব নেই, আছে কেবল একটি হৃদয়কে বোঝার নীরব শিল্প। এটি এক আদিম অথচ আধুনিক অনুভব, যা যুগ যুগ ধরে রয়ে গেছে মানুষের ভেতরে এক অবিনশ্বর সুরের মতো। গল্পটা শুরু হয় তালুকদার বাড়ি থেকে। তালুকদার বাড়ির বড় মেয়ের বিয়ে। ঢাকার অভিজাত এলাকা বনানীর শেষ প্রান্তে এক প্রাচীন অথচ রাজস্বিক বাড়ি, তালুকদার বাড়ি। চারপাশে অ্যাপার্টমেন্টের ভিড়, জ্যামে বন্দি শহরের ক্লান্তি, আর আকাশচুম্বী বিল্ডিংয়ের কোলেও এই বাড়িটা যেন এক লাল রঙা স্বপ্ন, ননস্টালজিয়া আর গর্ভে মোড়ানো। আজ সেই বাড়ির উঠোন জুড়ে যেন বাতাসেও বিয়ের গন্ধ, কারণ আজ তালুকদার বাড়ির বড় মেয়ে ইনায়া তালুকদার দিয়ার বিয়ে। মাত্র কদিন আগেই এইচএসসি পরীক্ষা শেষ করেছে। সদা চঞ্চল, খোলা মনে, হাসতে জানে। হঠাৎ হঠাৎ ছুটে যায় ছাদে আকাশ দেখার জন্য। স্কুল ইউনিফর্মে যে মেয়েটা কিছুদিন আগেও দৌড়ে নিচে নেমে চা খেত, আজ তার কপালে বেনারসির আঁচল, ঠোঁটে হালকা লিপস্টিক, আর চোখে অলস ঘুম আর নতুন জীবনের স্বপ্ন মিশ্রিত এক অস্পষ্ট অভিব্যক্তি। তার হাসিটাও আজ একটু ম্লান, আর হাতের মেহেদিতে লেখা নামটা যে আঙুলের মধ্যে ঘুরিয়ে দেখতে থাকে লজ্জায় মিশে থাকা এক বালিকা কিশোরীর রঙে। রানা তালুকদার, শহরের বিখ্যাত ব্যবসায়ী, নিজে দাঁড়িয়ে আছেন দোতলার বারান্দায়। ছোটবেলার সেই উড়ে বেড়ানো মেয়েটার বিয়ে তিনি যেন এখনো বিশ্বাস করতে পারছেন না। চোখে সানগ্লাস থাকলেও ভেতরের জলটা রোদে ঠিকরে পড়ছে। দিয়ার মা আফরিন তালুকদার সারাদিন ছুটে বেড়ানো ক্লান্ত, কিন্তু তবুও এক পলক মেয়েকে দেখেই যাচ্ছেন। জানেন আজকের পর সবকিছু বদলে যাবে। বাড়ির কাজের মেয়েরা রঙিন ফুল দিয়ে বারান্দার রেলিং সাজাচ্ছে, আর উঠোনে বাঁশ দিয়ে বাঁধা গেটের উপরে লেখা চঞ্চল রাজকন্যার বিয়েতে স্বাগতম। আশেপাশের বাসার মেয়েরা বলেছে, এই তো সেদিনও আমরা একসাথে কলেজে যাচ্ছিলাম, আর আজ সে বিয়ে করে চলে যাবে। দিয়ার হাসির মধ্যেও বিষণ্ণতা। সে জানে বিয়ে মানে বড় হয়ে যাওয়া, এক অজানা জগতে পা রাখা। ছাদ থেকে ভেসে আসছে গান, শিশুতা শেষ, আজ নতুন শুরু, রাঙা পথ। দিয়া বিয়ে করেছে পরিবারের পছন্দের একজন ছেলেকে, কিন্তু দিয়ার আগে থেকেই ওই ছেলেকে পছন্দ ছিল, আর ভাগ্যক্রমে পরিবারের সবাই এখানে বিয়ে দিচ্ছে। এতে ভীষণ খুশি দিয়া। ছেলেটা বড় শহরের ইউনিভার্সিটির টিচার, দায়িত্ববান, কিন্তু সে এখনো জানে না তার কোণে সন্ধ্যার বেলায় ছাদে উঠে মেঘের সঙ্গে কথা বলে। আজকের এই শহুরে জামকালো বিয়ের আড়ালে লুকিয়ে আছে এক কিশোরী মেয়ের বিদায়, যার শৈশব শেষ হচ্ছে এক লাল পাড়ের শাড়িতে, হাসির আড়ালে চাপা পড়ে যাওয়া শব্দগুলো নিয়ে। তালুকদার বাড়ির বড় মেয়ের বিয়ে যেন কেবল এক উৎসব নয়, একটি বয়সের, একটি সময়ের অবসান। দিয়া বসেছিল আয়নার সামনে। হঠাৎ করে ইরা ছুটতে আসে। ইরা দিয়ার বড় চাচার মেয়ে। তারপর হাঁপাতে হাঁপাতে বলে, আপু, আদনান ভাইয়াকে কারা যেন আসার সময় মাঝপথে আটকে তারপর অনেক মেরেছে। এখন হসপিটালে ভর্তি, আর তারা বলে দিয়েছে এই বিয়ে নাকি আর হবে না। দিয়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। দীর্ঘ একটা মাস ধরে বিয়ের প্রস্তুতি নিচ্ছে মেয়েটা, আর বিয়ের দিন এসে এরকম কথা শুনলে কার ভালো লাগবে? না চাইতেও চোখ দিয়ে পানি বের হয়ে গেল। এই সময় দিয়ার মা বাবার রুমে আসলো। মেয়ে চোখে পানি দেখে তাদের হৃদয়ে ধক করে উঠল। অনেক আদরের মেয়ে কিনা। দিয়ার চোখের পানি মুছে ফেলল।
তারপর জোর করে হাসার চেষ্টা করে বলল, যা কপালে ছিল তাই হয়েছে। আব্বু আম্মু, তোমার আমাকে নিয়ে টেনশন করো না, আমি একদম ঠিক আছি। এই সময় শাহজাহান তালুকদার দিয়ার রুমে ঢুকলো, দিয়ার চাচা। তারপর যে জোরে ধরলো ভাতিজিকে। যদিও নামেও শুধু ভাতিজি, নিজের মেয়ে আর ভাইয়ের মেয়ের মধ্যে কখনো পার্থক্য চোখে দেখেননি। দিয়ার আর কান্না আটকাতে পারলো না, হাউমাউ করে কান্না করে দিল। যদি কেউ ওকে জিজ্ঞাসা করে তুমি সব থেকে কাকে বেশি ভালোবাসো, তাহলে এক বাক্যে বলবে আমার বড় আব্বুকে। শাহজাহান তালুকদার দিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমার মেয়ে তো অনেক স্ট্রং, এভাবে ভেঙে পড়লে চলে নাকি? এখন কিন্তু বড় আব্বুর অনেক খারাপ লাগবে। তার মামুনি কি চায় তার বড় আব্বুর খারাপ লাগুক? দিয়া কান্না বন্ধ হয়ে গেল। তারপর নাক টেনে ফুপাতে ফুপাতে বলল, আমি চাই না আমার বড় আব্বু আমার জন্য কষ্ট পাক। শাহজাহান তালুকদার মুচকি হাসলো। এইটুকু কান্না থেমেছে, এটাই যথেষ্ট। ছোটবেলা থেকে রাজকন্যার মতো বড় হয়েছে কিনা, অল্পতেই আবেগী কেউ একটা ধমক দিলেন কান্নাকাটি করে বাড়ি মাথায় তুলত। আজ তো অনেক বড় ঝড় গেল মেয়েটার উপর দিয়ে। নিজেকে যে এইটুকু সামলাতে পেরেছে, এটাই যথেষ্ট। শাহজাহান তালুকদার বলে, আমার মেয়ের জন্য একদম রাজপুত্র নিয়ে আসবো, ওই ছেলের থেকে ভালো কাউকে নিয়ে আসবো। তাই এসব নিয়ে আর ভাববে না। এখন যাও, কাপড় চেঞ্জ করে ফেলো। এখনো অনেক পড়াশোনা বাকি। দিয়া মাথা ঝাঁকিয়ে একটা টপ আর জিন্স নিয়ে ওয়াশরুমে চলে গেল। ও বরাবরই এসবই পরে অভ্যস্ত। শাহজাহান তালুকদার রানা তালুকদারের দিকে তাকিয়ে কিছুটা রাগ মেশানো কণ্ঠে বলল, আমি বলেছিলাম মেয়েটাকে পড়াশোনা শেষ করুক, তারপর বিয়ে দে, কিন্তু না, তুই তো আমার কথা শুনলি না। এখন দেখলি কি হলো, মেয়েটার অযথা কষ্ট পেল। রানা তালুকদার নিচু স্বরে বলল, আমি তো মেয়েটা ভালোই চেয়েছিলাম, কিন্তু এসব কিছু হয়ে যাবে তা ভাবিনি। শাহজাহান তালুকদার বলল, হয়েছে, মেয়ে নিয়ে এখনই আর এসব ভালো মন্দ ভাবতে হবে না। আমি এখনো বেঁচে আছি বলেই রুম থেকে বেরিয়ে যায়। আফরিন তালুকদার এতক্ষণ কিছু না বললেও এবার কটমট করে বলে, আমাদের মেয়ে আমরা যেভাবে ইচ্ছে বিয়ে দেব, তাতে ওনার কি? রানা তালুকদার এবার গর্জে উঠে বলে, তোমার জন্যই আমার মেয়ে এতটা কষ্ট পেল। তোমার কথাই আমার শোনা ঠিক হয়নি। তোমার কথা শুনে এই বিয়েতে আমি রাজি হয়েছিলাম বলে আজকে এসব কিছু হলো। আর বড় ভাই আমার মেয়েকে নিজের মেয়ের মতো দেখে, তাই এসব বলে। বলেই বেরিয়ে যায় রুম থেকে। আর আফরিন তালুকদার রাগী কণ্ঠে বলে, হ্যাঁ, সব দোষ আমার। তোমরা সবাই তো ধোয়া তুলসী পাতা। সুইজারল্যান্ড সুরিক্ষ শহর। শাহরিয়ার তালুকদার জায়েদ ভিলা। সুরিক্ষের নিঃশব্দ প্রান্তে নির্মিত এক শূন্য অথচ সম্ভাবনায় পূর্ণ পরিসর আকাশের নিচে কোনো কোনো স্থাপত্য নিছক দালান নয়, তারা হয় নীরবতার মুখচ্ছবি। শাহরিয়ার তালুকদার জায়েদ ভিলা ঠিক তেমনই এক নির্মাণ, যা ইট পাথরের সীমা ছাপিয়ে হয়ে উঠেছে এক অস্তিত্বের প্রান্তর। জুরিক্ষ শহরের উন্মুক্ত শহরতলিতে সভ্যতার ছোঁয়া থেকে খানিক দূরে প্রকৃতির প্রশ্বাসে লালিত এক মৃদু ডালে দাঁড়িয়ে আছে এই নবনির্মিত গৃহটি। এটি কোনো স্মৃতিচিহ্ন নয়, নয় কোনো উত্তরাধিকার, বরং এর প্রতিটি দেয়াল, জানালা ও ছাদ তৈরি হয়েছে শূন্যতা থেকে, একটি নিঃশব্দ স্বপ্নের অভিমুখে। বাড়িটি আড়ম্বরহীন অথচ রাজস্বিক। এই ডুপ্লেক্স ভিলাটি আধুনিক স্থাপত্য কলার বিমূর্ত ব্যঞ্জনায় নির্মিত, যেখানে কাঠ, কাঁচ ও পাথরের সংমিশ্রণে এক অনন্য সুষমা বিরাজ করে। বাহির থেকে দেখলে মনে হয় এটি যেন মেঘের গায়ে এঁকে দেওয়া এক জ্যামিতিক শিল্পকর্ম। স্নিগ্ধ ধূসর ও সাদা বর্ণের অপূর্ব ছায়াপাত ঘটেছে প্রতিটি প্রান্তে। প্রবেশদ্বারটি প্রস্তুত ইস্পাতের উপর খোদাই করা স্বর্ণালী অক্ষরে লেখা শাহরিয়ার তালুকদার জায়েদ ভিলা। এই নামে ভবিষ্যতের জন্য হাজার সম্ভাবনার দ্বার উন্মুক্ত। প্রথম তলার রূপরেখা প্রবেশ করলেই উপস্থিত হয় এক বিস্তৃত ফয়ার। মেঝেতে ইতালিয়ান মার্বেলের প্রতিচ্ছবি, চারপাশে অদ্ভুত এক শান্তির প্রতিধ্বনি। ডান দিকে প্রসারিত লিভিং এরিয়া, দেয়ালে সুইস মিনিমালিজমের অনুরণ, আসবাবের স্নিগ্ধ সরলতা, কাচের জানালায় পাহাড়ের বিস্ময়কর ফ্রেম।
ডাইনিং প্রাঙ্গণটি যেন আলোর স্নানঘর। উপরে স্বচ্ছ চন্দ্রেলিয়ার নিচে ওক কাঠের নির্মিত দীর্ঘ টেবিল। রান্নাঘরটিও চমৎকার সংহত, হাস্যহীন, নিঃশ্লুষ দক্ষতা ও শৃঙ্খলার প্রতীক। একটি অতিথি কক্ষ, কাচের দরজা দিয়ে জঙ্গলের দিকে প্রসারিত, যেন কেউ এখানে এলেই নিজের দেহ থেকে আলাদা হয়ে আত্মার সঙ্গে দেখা করতে পারে। দ্বিতীয় তলা, নির্ভীত জীবনবোধের প্রান্তর। এই তলায় রয়েছে মাস্টার বেডরুম, যা কেবল ঘর নয় বরং এক আত্মসন্ধানী কক্ষ। জানালার গ্লাসে প্রতিদিনের সূর্যোদয় এক নতুন অর্থ নিয়ে ফিরে আসে। বিছানায়ও আসবাবপত্র হালকা কাঠের নির্মিত, কিন্তু তাতে যে ভার থাকে তা শারীরিক নয়, তা মনস্তাত্ত্বিক। প্রতিটি রুমে রয়েছে নিস্তব্ধতা, কোলাহলহীন এক অন্তঃস্থলে ডুব দেওয়ার অবকাশ। পাশেই একটি স্টাডি, যেখানে শব্দ নিঃশেষ, কেবল চিন্তার স্পন্দন আছে। বইয়ের তাকগুলো খালি, কারণ এখানে এসে মানুষ বই রাখে না, বই লিখে। ছাদও অন্তর্গত প্রসার। ছাদে দাঁড়ালে মনে হয় নীরবতা যেন আকাশ থেকে ঝরে পড়ে। নিচে জুরিক্ষ শহরের টিমটিমে আলো, উপরে নক্ষত্রদের বিমর্ষ চাহনি। এই ছাদে দাঁড়িয়ে মানুষের চেতনা যেন প্রসারিত হয়, নিজেকে ছুঁয়ে যায়। জায়েদ মুখ গম্ভীর করে বসে আছে লিভিং রুমের সোফায়, আর তার পাশে বসে আছে সোহাগ আর নুসরাত। ওদের মুখ কিছুটা চিন্তার ছাপ, সাথে কিছুটা ভয়ও আছে। প্রায় 1 ঘন্টা ধরে এভাবে বসে আছে। জায়েদ নিজের মতো করে ফোন স্ক্রল করে যাচ্ছে, আর সোহাগ আর নুসরাত বসে বসে তা দেখতে অসহায়ের মতো। সোহাগ এবার অধৈর্য হয়ে পড়ল। শালা, কথা বলিস না কেন? বোবা হয়ে গেলি নাকি? সোহাগ এবার ন্যাকা কান্না জোরে দিয়ে বলল। দোস্ত, তুই সত্যি কি বোবা হয়ে গেছিস? এবার আমাদের কি হবে রে? নুসরাত বিরক্ত হয়ে মুখ দিয়ে শব্দ চ উচ্চারণ করে বলে, তুই চুপ করবি? কিছু হলেই মেয়েদের মতো ভ্যা ভ্যা করে মরা কান্না শুরু করিস কেন? আমি মেয়ে হয়েও এত কান্না করি না। আমার তো আবার সন্দেহ হই তুই আদৌ ছেলে কিনা। সোহাগ বড় বড় করে তাকিয়ে বলে, আস্তাগফিরুল্লাহ দোস্ত, কি বলিস? আমি একজন সুস্থ ছেলে মানুষ। তুই আমার ফিউচারের দিকে এইভাবে আঙুল তুলতে পারিস না। নুসরাত ভঙ্গু করে বলে, তোর আবার ফিউচার? কোনো মেয়ে জেনে শুনে তোর মতো হাদারামকে বিয়ে করবে না। সোহাগ কিছু বলতে যাবে, তার আগেই জায়েদ মুখটা আরো গম্ভীর করে, কণ্ঠ তার থেকে দ্বিগুণ গম্ভীর করে বলে, তোরা আমার বাসা থেকে বের হ। এসব ডিসগাস্টিং ঝগড়া বাইরে যেয়ে কর, ইডিয়েট। আমরা কখন থেকে তোকে জিজ্ঞাসা করছি তুই হঠাৎ করে কেন বাংলাদেশে যাবি? কোনো উত্তর দিচ্ছিস না, আর এখন ইডিয়েট হয়ে গেলাম। জায়েদ সোফা থেকে উঠে সিঁড়ি বেয়ে উপরে যেতে যেতে বলে, আমার ইচ্ছে হয়েছে তাই যাচ্ছে, এতে কাউকে এক্সপ্লেনেশন দিতে আমি বাধ্য নই। আর হ্যাঁ, আমি বাংলাদেশে যাচ্ছি, এটা যেন তালুকদার বাড়িতে খবর না যায়, তাহলে দুইটাকে জ্যান্ত পুঁতে ফেলবো। জায়েদ বরাবরই এরকম সব সময় গম্ভীরভাবে কথা বলে। প্রয়োজন ছাড়া টেনে টুনেও মুখ থেকে কথা বের করা কথা যায় না। কিভাবে যে এদের সাথে বন্ধুত্ব টিকে আছে এটা ভেবেই জায়েদ মাঝে মাঝে আশ্চর্য হয়। সেই কলেজে লাইফ থেকে এদের ফ্রেন্ডশিপ, এখন চাকরি করছে দুজনই। যদিও জায়েদ কোম্পানিতে কাজ করে দুইজনই, তবুও জায়েদের কাছে স্বপ্ন স্বপ্ন লাগে এতদিন ধরে ওদের বন্ধুত্ব কিভাবে টিকলো। যদিও জায়েদ ওদের অনেক ভালোবাসে, বাট কখনো প্রকাশ করে না। এমনি দুইটাই বান্দর। তার উপর যদি জায়েদ এসব বলে, তাহলে মাথায় উঠে লাম্পো ঝাম্পো শুরু করবে। তার থেকে ভালো লুকানো থাক কিছু বন্ধুত্বের ভালোবাসা। সোহাগ আর নুসরাত বেরিয়ে যায় বাড়ি থেকে। তারপর নুসরাত কিছুটা ভয়াত্মক গলায় বলে, আচ্ছা জায়েদ বাড়ি যেয়ে তো আবার কিছু করবে না? ওর মাথায় কি ঘুরছে বুঝতে পারছি না। সে 13 বছর বয়সে সুইজারল্যান্ড এসেছে, এর মধ্যে কতবার ওর মামা মামি যেতে বলেছে, বাংলাদেশ ঘুরতে যায়নি। আর ওর বাবাকে তো সহ্যই করতে পারে না, তাহলে হঠাৎ করে কেন যাবে? কোনো ঝামেলা করবে না তো আবার? যে আমার কেমন ভয় ভয় করছে। সোহাগ ফুস করে শ্বাস নিয়ে বলে, ও আমাদেরকে কখনো কিছু ক্লিয়ার করে বলেছে যে এখন কিছু বলে যাবে? তারপর কাঁদো কাঁদো ফেস বানিয়ে বলল, আর আমরা যে জানবো তাও না করে দিল। যদি সত্যি সত্যি মেরে দেয় তখন? আমার এখনো ফিউচার বউয়ের সাথে দেখা হলো না, বাচ্চা কাচ্চার মুখ দেখা হলো না। নুসরাত সোহাগের পাছায় একটা জোরে লাথি দিয়ে বলে,
শালা হারামি, তোর মুখে আর মাথায় সারা দিন খালি এইসবে ঘুরে, তাই না? তোকে মিয়া খলিফাও পাত্তা দিবে না। আর ভালো মেয়েদের কথা তো বাদই দিলাম, নিজের চেহারা আয়নায় দেখেছিস? পুরোই বাদরের পাছার মতো, আবার বিয়ে করার স্বপ্ন দেখিস। সুহাগ পাছায় হাত দিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলে, দোস্ত, এত জোরে কেউ লাথি দেয় নাকি? তুই এত পাষণ্ড কিভাবে হলি? আমাকে এভাবে মারতে পারলি? আমি তো তোর একটা লাথিকে অক্কা যাব। শুধুমাত্র পানি গ্রহণ করতে চেয়েছি বলে এভাবে লাথি দিলি? হোয়াট অক্কার প্রাণীগ্রহণ? নুসরাত সুইজারল্যান্ডের বাসিন্দা, তবে সোহাগ আর জায়েদ বাংলাদেশের। আগেও যদিও নুসরাত বাংলা ভাষা পারত না, আস্তে আস্তে শিখেছে। আর নুসরাতের আসল নাম আন্নেন লিজা, যদিও ওর মা বাবা এখনো এই নামেই ডাকে, কিন্তু জায়েদ আর সোহাগ নুসরাত বলেই ডাকে। সোহাগ হেসে বলে, দোস্ত, তোকে বাংলা ব্যাকরণ পড়তে হবে, না হলে তুই এসব বুঝবি না। অক্কা যাওয়া মানে মরে যাব, আর পণিগ্রহণ মানে বিয়ে করা। নুসরাত এবার ঠোঁটটা হালকা গোল করে বলল, ও আচ্ছা, আমাকে এনে দিস। যে বইয়ের নাম বললি আমিও পড়বো। ঠিক আছে, এনে দিবনি। এখন চল, খাবো। সকালে ওই খবর শুনে না খেয়ে চলে এসেছি। একদম ঠিক বলেছিস দোস্ত, আমি খাইনি, চল তারপর দুজন মিলে একটা রেস্টুরেন্টের দিকে পা বাড়াই। তালুকদার বাড়ি। তালুকদার বাড়ির সব থেকে বড় সদস্য শাহজাহান তালুকদার, বিখ্যাত বিজনেসম্যান। আগে স্ত্রী মারা গেছে, এখনকার স্ত্রীর নাম কামিনী তালুকদার। শাহজাহান তালুকদারের এক ছেলে এক মেয়ে, আগের ঘরের এক ছেলে আর পরের ঘরের এক মেয়ে। তালুকদার বাড়ির ছোট সদস্য রানা তালুকদার, উনিও বিখ্যাত বিজনেসম্যান। ওনার স্ত্রীর নাম আফরিন তালুকদার। ওনাদের এক মেয়ে আর এক ছেলে। তালুকদার বাড়ির বড় ছেলে শাহরিয়ার তালুকদার জায়েদ, বয়স 27, গায়ের রং দীপ্তময় শ্যামলা, যেন বাদামি চন্দনের মতো কোমল কিন্তু ধীর। চোখ গভীর কালো, তীক্ষ্ণ দৃষ্টিতে যেন কারো মনের গোপন কথা পড়ে ফেলে। চুল কিছুটা এলোমেলো, ঢেউ খেলানো, যেন ঘুম ভাঙা বিষণ্ণ হাওয়া। লম্বা 5 ফুট 11 ইঞ্চি। পেশায় একজন বিজনেসম্যান, তবে যা করেছে নিজের পরিশ্রমে, বাবার থেকে 1 পয়সাও নেয়নি। তালুকদার বাড়ির বড় মেয়ে ইনায়া তালুকদার দিয়া, বয়স 18, মাত্র 4 ফুট 11 ইঞ্চি, কিন্তু চোখে মুখে এমন এক প্রাণের দীপ্তি যা উচ্চতার সকল হিসেবকে ছাপিয়ে যায়। চোখ দুটো হরিণের চোখের মতো ডাগর ডাগর, চুল তার কাঁধ ছুঁয়ে একটু নিচে নেমে গেছে, না ছোট না বড়, একটা নিখুঁত ভারসাম্যে দাঁড়িয়ে থাকা সৌন্দর্য। তালুকদার বাড়ির ছোট মেয়ে ইরা জাহান তালুকদার এইবার এসএসসি দিয়েছে, বয়স 16, লম্বা 5 ফুট 1 ইঞ্চি, হাসি খুশিময়, চোখে থাকে মিষ্টি জল জলানি, আর তার হাসি যে কারো মন মুগ্ধ করতে পারে। লম্বা নরম কালো চুল ঝরে পড়ে তার কাঁধে, আর সে ছোটখাটো খেয়াল রাখতে খুব পছন্দ করে। তালুকদার বাড়ির ছোট ছেলে লিওর তালুকদার অরেন, ছোট অরেনের চুলগুলো কোকড়ানো, যেন ছোট ছোট ঢেউ একসাথে নাচছে তার মাথায়। যখন সে হাসে তখন তার গালে ছোট্ট গাঁটটা স্পষ্ট দেখা যায়। তার হাসিটা এত মিষ্টি যে সবাই তার দিকে তাকিয়ে থাকে। অর্ণের চোখ দুইটা বড় বড় চকচকে, যেন কোনো রাতের জলজলে করা তারা। খুব খুশি মেজাজি, সবসময় দৌড়ে বেড়ায় আর ছোট ছোট খেলা করতে ভালোবাসে। তার হাসিতে যেন এক ঝাঁক রং বেরঙের ফুল ফুটে ওঠে। অরেন স্কুলে এখনো প্রথম ধাপ পেরিয়েছে, কিন্তু তার মাথায় কোকড়ানো চুল আর মুখের সরলতা সবাইকে খুব ভালো লাগে। অরেন একটু লাজুক, কিন্তু খুব ভালো মনের। ওর মনকে সব সময় নতুন কিছু জানার আগ্রহ ভরে থাকে। প্রায় 14 বছর পর বাংলাদেশে পা রাখলো জায়েদ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গেট পেরোতেই দুপুরের শেষ ভাগ প্রায়।
বিকেলের রোদ চোখে লাগলো। জায়েদ এক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে পড়ল। চারপাশে ভিড়, হর্ন, সুটকেস টানতে থাকা মানুষের ব্যস্ততা, কিন্তু তার চোখ আটকে রইল সামনের 5টি কালো গাড়ির সারিতে। চকচকে ঝকঝকে, যেন বহুদিন ধরে এই অপেক্ষাতেই ছিল। 14 বছর পর ফিরে আসা এক নিঃশব্দ বিস্ময় হয়ে দাঁড়িয়ে রইল জায়েদ কিছুক্ষণ। চুপচাপ পেছনের ডান দিকের গাড়িটায় উঠে বসলো। এসি ঠান্ডা, কিন্তু বাইরের বাতাসের গন্ধ যেন ভেতরেও ঢুকে পড়েছিল। একটা চেনা দেশ, একটা হারানো শহরের ঘ্রাণ। গাড়ি চলতে শুরু করলো আর তার চোখ জানালার কাছে আটকে গেল। বাইরে পরিচিত অথচ নতুন জায়গা চিনতে পারছে, আবার কোনোটা একেবারেই অচেনা। সড়কের পাশে দাঁড়িয়ে থাকা গাছে পলিথিন ঝুলছে, আবার তার পাশেই ব্র্যান্ডেড সাইনবোর্ড। ফ্লাইওভারের নিচ দিয়ে যেতে যেতে দেখে দেয়ালে বিশাল পোস্টার, নতুন নায়কের সিনেমা, যাকে সে চেনেই না। হলুদ কালো রিক্সাগুলো এখনো ছুটে চলে, কিন্তু তাদের পাশে ছুটছে লাক্সারিয়াস গাড়ি, পাঠাও বাইক, কেউ কেউ আবার মোবাইলে হেডফোন ডুবে আছে। এই ব্যস্ত শহরেও যেন একা। জানালার ওপাশে বিকেলের আলো ধীরে ধীরে নরম হয়ে আসছিল। রোদ কেমন একটা সোনালি রঙে বদলে যাচ্ছিল। বিল্ডিং এর কাছে লেগে প্রতিফলিত হচ্ছিল সেই আলো, ঠিক যেন শীতল রোদে আগুনের মতো উষ্ণ। রাস্তার ধারে কিছু বাচ্চা পলিথিন উড়াচ্ছে, আবার কিছু জায়গায় গাছ কেটে উঁচু উঁচু টাওয়ার উঠেছে মাথা তুলে। এই শহরে সময় যেন দুই ভাগে ভাগ হয়ে গেছে, একটা অতীত, একটা ভবিষ্যৎ, আর মাঝখানে বসে আছে তার মতো কেউ, যার জন্য সবই অচেনা। পেছনের গাড়িগুলো শোভাযাত্রার মতো সঙ্গ দিচ্ছে। চারপাশের কোলাহলের মাঝেও তার কানে যেন কেউ ধীরে ধীরে বলে যাচ্ছে, স্বাগতম, আবারও ফিরে এসেছ। কিন্তু এই শহর আর আগের মতো নেই। গাড়ি এসে থামলো তালুকদার ভিলার সামনে। জায়েদ গাড়ি থেকে নামলো। সবকিছু পরিবর্তন হলেও এই বাড়িটা আগের মতোই আছে। যদিও এই বাড়িতে পা রাখার আর কোনো ইচ্ছে ছিল না ওর, তবে বাড়িতে রাখতেই হলো বাধ্য হয়ে। নিহাত ওর জীবনের সব থেকে মূল্যবান জিনিসটা রেখে গেছে, ওটাই নিতে আসছে। আস্তে আস্তে সদর দরজার সামনে এসে দাঁড়ালো, তারপর কলিং বেল চাপলো। কিছুক্ষণের মধ্যেই ইরা এসে দরজা খুলে দিল। সামনে থাকা মানুষটার কথা মনে নেই, কারণ ইরার যখন 2 বছর ছিল তখন জায়েদ বাড়ি ছেড়ে চলে গেছে। তবে ছবি দেখেছে 2-1 বার, তাই চিনতে অসুবিধা হয়নি। ইরা বলল, ভাইয়া তুমি কেমন আছো? জায়েদ জিজ্ঞাসার দৃষ্টিতে তাকালে ইরা ঝটপট উত্তর দেয়, ভাইয়া আমি ইরা, চিনতে পারছো না? ও, অনেক বড় হয়ে গেছিস, কেমন আছিস? ইরা বলে, ভালো। তারপর জায়েদ লিভিং রুমে ঢুকে তখন সিঁড়ি দিয়ে নামছিল শাহজাহান তালুকদার, আর পেছনে কামিনী তালুকদার। জায়েদ একবার তাকালো বাবার দিকে, আগের মতো আর সেই যুবক নেই। চুল 2-1টা পেকে গেছে, দাড়ি কয়েকটা পাকা, চোখে চশমা, হয়তো বা চোখে কম দেখে। মায়ের কথা মনে পড়তেই চোখ ফিরিয়ে নিল জায়েদ। শাহজাহান তালুকদার তো ছেলেকে দেখে বিশ্বাস করতে পারল না। তাড়াতাড়ি নেমে ছেলেকে জড়িয়ে ধরলো, তারপর বলল, বাবা তুই এসেছিস? আমি তোকে কতবার করে আসতে বলছি, আসলি না কেন? আমি সুইজারল্যান্ড কয়েকবার গেছি, কিন্তু দেখা করিসনি তুই। এতটা পাষণ্ড কিভাবে হলি তুই? জায়েদ আস্তে করে বাবার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, আমি কিছু বলিনি মিস্টার তালুকদার সাহেব। যখন আমার আপনাকে প্রয়োজন ছিল তখন তো আমার খোঁজ নেননি, আর যখন দরকার নেই তখন নিতে এসছেন। তুমি তোমার বাবার সাথে এভাবে কথা বলতে পারো না, উনি তোমার বাবা হয়, সম্মান দিয়ে কথা বলো। জায়েদ এক পলক তাকায় কামিনী তালুকদারের দিকে, তারপর অন্য দিকে তাকিয়ে বলে, আমি কার সাথে কিভাবে কথা বলবো এটা আপনার থেকে শিখবো না মিসেস লেডিস। আর যাকে বাবা মানি না তাকে সম্মান করার প্রশ্ন আসে না। বলেই হনহন করে সিঁড়ির উপর দিয়ে উঠে যায়। শাহজাহান তালুকদারের বুক চিরে দীর্ঘশ্বাস বের হয়। কামিনী তালুকদার বলে, দেখেছো তোমার ছেলে কিভাবে কথা বলে আমার সাথে? তোমার কথা তো বাদে দিলাম, তোমার সাথে কিভাবে কথা বলে? আমার ছেলে আমার সাথে যেভাবে ইচ্ছে কথা বলবে, তাতে তোমার কি?
আর আমার ছেলে আমার থেকে এতটা দূরে চলে গেছে শুধু তোমার জন্য। হ্যাঁ, এখন সব দোষ আমার হয়ে গেল। তারপর নিচের রুমের দিকে পা বাড়াই। জায়েদ নিজের রুমে ঢুকে অবাক হয়। নিজের রুমটা সেই যেভাবে রেখে গেছিল ঠিক সেভাবেই আছে, কোনো পরিবর্তন হয়নি। আর পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে কেউ কালকে পরিষ্কার করে রেখে গেছে। জায়েদ আর মাথা ঘামালো না, লাগেজটা রেখে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। প্রায় আধা ঘন্টা পর গায়ে শুধু টাওয়াল জড়িয়ে গোসল করে বের হলো। জায়েদ বুঝতে পারলো কেউ ওর দরজার পেছনে লুকিয়ে আছে। গম্ভীর কণ্ঠে বলল, কে কেউ এখানে? বেরিয়েছে তাড়াতাড়ি। কিছুক্ষণ সময় নিয়ে নিচের দিকে মাথা দিয়ে বেরিয়ে আসলো দিয়া। জায়েদ তাকাতে থ মেরে গেল। সে 4 বছরের পিচ্চি মেয়েটা বড় হয়ে গিয়েছিল, আর কত বড় হয়ে গেছে। জায়েদ দিয়াকে পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখলো। ফর্সা মুখ, গাল দুটো ফোলা ফোলা, চোখ দুটো হরিণের চোখের মতো টাকর টাকর, গোলাপি ঠোঁট জোড়া হয়তো ভয়ে তিরতির করে কাঁপছে। মেয়েটার ঠোঁট ছোট্ট থেকেই এই অভ্যাস, তা এখনো রয়ে গেছে। চিকন কোমর, সব মিলিয়ে জায়েদ মুগ্ধ হয়ে তাকিয়ে রইল দিয়ার দিকে, আর নিজের অজান্তে মুখ থেকে বেরিয়ে এলো, মাই ফ্লাফি। জায়েদ নিজেকে সামলে নিয়ে গম্ভীর কণ্ঠে বলে, তুই এখানে কি করিস? আর এসছিস তো লুকিয়ে উকিয়ে ছিলে কেন? জানিস না এটা ব্যাড হ্যাবিট? আর মাথা নিচু করে আছিস কেন? আমি তোকে বকেছি নাকি? যদি কোনো ভুল না করিস তাহলে অপরাধীর মতো নিচে দেখে কেন তাকিয়ে থাকবে? জায়েদের কথা শুনে দিয়া মাথা তুলে তাকালো ওর দিকে। সাথে সাথে ফিদা হয়ে গেল গায়ের রং শ্যামলা, যেন বাদামি চন্দনের মতো কোমল কিন্তু দৃঢ়, ঠোঁট ছোঁয়ার মতো নরম অথচ প্রখর পুরুষোচিত কাঠিন্য, যেন একটা নিষিদ্ধ চুম্বনের প্রতিশ্রুতি লুকানো। বডি ফিটনেস অনেক সুন্দর, দেখে মনে হচ্ছে জিম করে। দিয়া শুকনো ঢোক গিলে বলে, আসলে আপনি যখন আসছিলেন আমি ঘুমিয়েছিলাম, তাই আর কি দেখা করতে এসেছিলাম, কিন্তু আসবো কিনা সেটাই ভেবে পাচ্ছিলাম না। ও আচ্ছা, তো দেখা হয়ে গেছে, এখন যা। দিয়া ভুরু দয় কুচকে নিয়ে কি যেন ভাবতে লাগে। জায়েদের তা দেখে হাসি পেল, কারণ এটা দিয়ার ছোটবেলার অভ্যাস। যখন কোনো কথা বা কিছু ভালো না লাগে তখন এভাবে ভুরু কুচকায়। মেয়েটার স্বভাব সেই ছোট্টবেলার সব কিছুই রয়ে গেছে, অথচ বিয়ে করতে গেছিল। বিয়ের কথা মনে হতেই জায়েদের মাথার রক্ত উঠে গেল। হঠাৎ করে দিয়ার 2 বাহু ধরে দেয়ালের সাথে চিপে ধরল। দিয়া হতবম্ব হয়ে তাকিয়ে রইল। হঠাৎ কি হলো? দিয়া ভয়ে কাঁপা কাঁপা গলায় বলল, কি করছেন? আমি ব্যথা পাচ্ছি তো, ছেড়ে দিন। জায়েদ ছেড়ে দিল না, বরং আরো শক্ত করে ধরলো। তারপর বলল, তুই বিয়েতে কেন রাজি হয়েছিলে? আমি তো তোকে ছোট ভেবেছিলাম, এত বড় হয়ে গেছে সেই ক বছরে, বিয়ে করে সংসার করার উপযোগী। দিয়া ব্যথায় শরীর কুকড়ে উঠল, চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো অবিরত। যন্ত্রণায় তার অবুঝ শরীর কেঁপে উঠছে, অথচ সে নিঃশব্দে কাঁদছে, যেন কান্নাটাও যেন এই মুহূর্তে নিষিদ্ধ। যার ঠান্ডা গলায় বলে উঠল, এক বিন্দু কান্নাও চাই না, কান্না করলেই তো গালে এমন জ্বর বসাবো নিজের মুখে চিনতে পারবি না। তার চোখে ছিল দাবির দাবানল, অধিকার আর একরাশ হিংস্র ভালোবাসার দাহ। বল, বিয়েতে রাজি হলি কেন? কণ্ঠে কঠিন ধাতব ঝংকার দিয়া ফুপিয়ে ফুপিয়ে কাপা গলায় বলল, সবাই ঠিক করেছিল, আর আমারও ভালো লেগেছিল আদনানকে, তাই রাজি হয়েছিলাম। তাতে তাতে আপনার কি ভাইয়া? জায়েদের ধৈর্যের বাঁধ যেন ভেঙে গেল। মুহূর্তে 2টি চড় বসালো দিয়ার নরম গালে। চুলের গোড়া পর্যন্ত কেঁপে উঠল দিয়ার। এরপর কোমরের বাহু জড়িয়ে টেনে তুলল তাকে, শক্ত করে দাঁড় করালো সোফার পাশে। উচ্চতার বিশাল পার্থক্য এমনিতেই দিয়া ছিল নিঃসহায়। সে 4 ফুট 11 ইঞ্চি আর জায়েদ 5 ফুট 11 ইঞ্চি। 1 ফুটের দূরত্বে দাঁড়িয়েও যেন কয়েক আলোকবর্ষের পার্থক্য তাদের মাঝে। দিয়ে এবার কেঁদে উঠল জোরে, তবে রুম ছিল সাউন্ডপ্রুফ, বাইরের কারো কানে পৌঁছায়নি তার অসহায় কান্না। জায়েদ গর্জে উঠল, Stop that fucking crying before I say something I'll regret. শব্দগুলো বিদ্যুৎ ঝলকের মতো কাঁপিয়ে দিল দিয়াকে। সে স্থির হয়ে গেল, নীরবে তাকিয়ে রইল জায়েদের দিকে। তার চোখে ভয়, বিস্ময় আর একরাশ তীব্র অনুভব। জায়েদ চাইলেই এখন হাসতে পারত, কিন্তু এই মুহূর্তে হাসির জায়গা নেই। কেন সে বলবে
কারো প্রতি পছন্দ ছিল? কেন বলবে আদনান তাকে ভালো লেগেছিল? দিয়া তার ক্লফি একান্তই নিজের। সে তো জায়েদের হৃদয়ের কেন্দ্রবিন্দু। অন্য কারোর নাম কি উচ্চারিত হতে পারে তার ঠোঁটে? গম্ভীর গলায় জায়েদ আবারও বলে, কিরে, কিছু বলছিস না কেন? বিয়ে করার এত উৎসাহ কোত্থেকে গেল তোর? দেখতে তো এখনো পিছিয়ে আছিস। আমি হাইটে ছোট, তাই বলে ছোট মেয়ে নই আমি। 18 পেরিয়ে এসেছি আমি। আমার অধিকার আছে বিয়ে করার। আপনি কে আমার উপর হাত তোলার? এসব জিজ্ঞেস করার আপনাকে কেউ অধিকার দিয়েছে? আমার জীবন আমি যেভাবে চাইবো বাঁচবো। এই কথাগুলো জায়েদের রক্তে আগুন ধরিয়ে দিল। তার দৃষ্টি লাল হয়ে উঠল, শ্বাস ভারী, মুষ্টি শক্ত। হঠাৎ করেই শক্তভাবে ধরে ফেলল দিয়ার কবজি, এমনভাবে যেন হাড় কেঁপে উঠল। তুই জানতে চাস আমি কে? যদি পৃথিবীর কারোর সর্বোচ্চ অধিকার থাকে তোর উপর, তবে তা শুধু আমার, শাহরিয়ার তালুকদার জায়েদের। দিয়া স্তব্ধ, চমকে উঠে তাকালো জায়েদের চোখে। সেখানে এক পাগল প্রেমিকের ক্ষত, এক অধিকারীর তৃষ্ণা, আর এক বঞ্চিত পুরুষের অগ্নিগর্ভ অভিমান। হঠাৎ করেই জায়েদ তার ঠোঁট চেপে ধরল দিয়ার ঠোঁটে। চুম্বনটা ছিল দাবানলের মতো, রাগে, অধিকার বোধে, তীব্র ভালোবাসায় জ্বলে ওঠা আগুন। দিয়া যেন নিঃশ্বাস নিতে ভুলে গেল, নিজেকে ছাড়াতে চাইলেও পারল না। প্রথমে ধাক্কা দিল, তারপর কিল ঘুষি মারল, কিন্তু জায়েদ নড়ল না, বরং আরো গভীরভাবে জড়িয়ে নিল তাকে। তারপর এক হাতে দিয়ার দুটো হাত ধরে ফেলল, আর অন্য হাত চুলের গোড়ায় যেন পুরোপুরি বন্দি। চুম্বনের ছাপ বাড়ছিল, ঠোঁটে কামড় পড়ছিল। দিয়ার চোখ থেকে নোনা জল গড়িয়ে পড়ল, যন্ত্রণায় শিহরিত সে। প্রায় 15 মিনিট পর জায়েদ নিজেই ঠোঁট ছাড়ল, কপাল ছেকিয়ে রাখলো দিয়ার কপালে, গম্ভীর নিঃশ্বাস ফেলল। তার তপ্ত নিঃশ্বাসে দিয়া বারবার কেঁপে উঠছিল। জায়েদ ফিসফিস করে বলল, তুই শুধু আমার, জন্মের পর থেকে তুই আমার। আর যদি কখনো আবার অন্য পুরুষের নাম ওঠে তোর ঠোঁটে, তবে তোর এমন অবস্থা করব বিছানা ছাড়তে পারবি না। দিয়া ভয় স্তব্ধ, তার শরীর কাঁপছে, মুখে কোনো শব্দ নেই। দিয়া মিনমিন করে বলল, ছেড়ে দিন আমায়, আমি রুমে যাব। জায়েদ তাকিয়ে দেখে মেয়েটার গালে হাতের ছাপ স্পষ্ট, ঠোঁটের কোণায় রক্ত জমে আছে। সে এবার কোমরে বাহু রেখে তুলে নেয়। দিয়া ভয়ে দুপা দিয়ে জড়িয়ে ধরে জায়েদের কোমর। মুহূর্তে জায়েদের ঠোঁটে হাসি ফুটে ওঠে, যা দিয়া দেখতে পায় না। জায়েদ ডয়ারে হাত বাড়িয়ে মলম বের করে। দিয়া কিছু বলে না, মনে মনে ভাবে, এই ছেলেটা পাগল, কখন মারছে কখন আদর করছে কিছুই বোঝা যাচ্ছে না। এই পাগলের সাথে দেখা করতেই বা গেল কেন? জায়েদ আস্তে করে মলম লাগাতে থাকে দিয়ার গালে। তুলায় ওষুধ মেখে ঠোঁটের কোণায় ছুঁয়ে দিয়ার মুখ থেকে আহ শব্দ বেরিয়ে আসে। জায়েদ ফিসফিস করে বলে, ফ্লফি, তোর অনেক জ্বালা করছে তাই না? আই এম সরি, আমি তোকে ওইভাবে মারতে চাইনি। তুই আমাকে রাগিয়ে দিলে, আর কখনো অন্য কারো নাম তোর মুখে শুনতে চাই না। আর ভাইয়া, আমাকে ভাইয়া বলে রাখবি না। দিয়া সরু চোখে তাকিয়ে বলে, আপনি তো আবার 9 বছরের বড়, তাহলে কি বলে ডাকবো? জায়েদ হেসে ওকে আরো কাছে টেনে নিয়ে বলে, তুই এখন আমাকে ভাইয়া ডাকিস, কারণ এটা নিরাপদ, এটা দূরত্ব রাখে। কিন্তু একবার চিন্তা করে দেখ, আমি একদিন তোর সন্তানের বাবা হব। তোর শরীরে গড়ে উঠবে আমার রক্ত, আমার ডিএনএ তোর শরীরের মাঝে বাসা বাঁধবে। তখন কি আমার ডিএনএ আমাকে ভাইয়া ডাকবে? ভেবে দেখ, তুই শরীরে ঘুমাবে আমার অস্তিত্ব। তুই আমায় ভাইয়া ডাকবি না বেবি? তুই আমায় ডাকবি ভাইয়া না বেবি? এখন থেকে আমায় ডাকবি জান, কলিজা, হানি, অথবা যেভাবে আমি চাই। দিয়া কিছু বলতে পারছিল না, গলা শুকিয়ে আসছিল, তবুও ফিসফিস করে বলল, প্লিজ ছাড়ুন আমায়, আমি রুমে যাব। জায়েদ ওর কানের কাছে মুখ নিয়ে বলে, এখন ছাড়ছি, কিন্তু খুব শীঘ্রই তোকে কাছে টানবো ফ্লাফি। বিকেলে রেডি হয়ে থাকিস, তোর জন্য কিছু স্পেশাল। আলমারি খুলে সাদা শাড়ি আর হীরের গয়নার সেট বের করে দেয়, বলে, এগুলো পরে রেডি থাকবে, 5টায় বেরোবো। দিয়ে কিছু না বলে সব নিয়ে রুম থেকে বেরিয়ে যায় দৌড়ে। জায়েদ পেছনে তাকিয়ে বলে, আমি চাই তুই আমাকে নিজের অস্তিত্ব বানাস। আমি ছাড়া তোর দুনিয়া অন্ধকার হোক, আমি তোর গুরু আর তোর শেষ। তুই আমার ছোট্ট চঞ্চল আদরের ফ্লাফি। আমার সামনে তুই চঞ্চল থাক, এই জন্য ছাড়া আমিটাকে গুছিয়ে নে। একবার ভালোবেসে আমি আপন করে নে, আমি তোকে পৃথিবীর সব সুখ এনে দেব। কামিনী তালুকদার আর আফরিন তালুকদার বসে আছে কামিনীর রুমে। দুজনের মুড অফ। প্রায় আধা ঘন্টা ধরে কেউ কিছু বলছে না। আফরিন বলে, কিছু তো বলেন তো ভাবি, এভাবে চুপ করে বসে থাকা যায় নাকি? বলবো কি,
মানুষ বলে সতীনের ছায়াও বিষ, আর এখানে জলজান্ত ছেলে। ভেবেছিলাম আর আসবে না বাড়িতে, কিন্তু হঠাৎ ফিরে এলো কেন কে জানে। আফরিন মাথা নেড়ে বলে, আমি তো শুনেছিলাম ও সবকিছু সুইজারল্যান্ডে সেট করে নিয়েছে। এত বছর তো এলো না, এখন হঠাৎ করে নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণ খুঁজে বের করতে হবে, আর যদি সম্পত্তির ভাগ চাইতে আসে এক পয়সাও পাবে না। ঠিক বলেছেন ভাবি, কেন দিবে ওকে ভাগ? ওর কোনো অধিকার নেই। আফরিন সায় দিয়ে বলে। আফরিন একজন সুবিধাবাদী। জায়েদের মা বেঁচে থাকতে তাকে আদর করত, কিন্তু মা মারা যাওয়ার পর থেকেই উপেক্ষা। যেখানে স্বার্থ সেখানেই আফরিন। জায়েদ ল্যাপটপে কাজ করছিল, কিন্তু মন বসছিল না। দিয়ার বিয়ের খবর শুনেই দেশে ফিরেছে। যদিও ওর লোকজন আগে বিয়েটা ভেঙে দিয়েছে, তবুও ওর ভেতরে এক অশান্তি, এক আগুন ছটফট করছিল। এই পিচ্চি মেয়েটা কি জানে জায়েদ কত রাত জেগে তাকে নিয়ে ভাবতো, কত নিজেকে থামিয়েছে শুধু এই ভেবে যে ও ছোট, নিজে গভীর কঠোর ধৈর্যশীল, অথচ এই মেয়ের কাছে সে কন্ট্রোল হারিয়ে ফেলে। আর না, আর দূরে রাখা যাবে না। এবার সে ঠিক করেছে দিয়াকে নিয়ে যাবে সুইজারল্যান্ডে। তখনই ফোন বেজে উঠল। বিরক্তিতে কপাল কুঁচকে গেল। দেখলো মামার কল। দীর্ঘশ্বাস ফেলে ফোন ধরলো। ওপাশ থেকে রাগান্বিত কণ্ঠ, খুব বড় হয়ে গেছিস তাই না? বিজনেস, বাড়ি, গাড়ি সব হলো। এই বুড়ো বুড়িকে আর জানানোর দরকার নেই। আমরা কি মা বাবা না? অন্যের মুখ থেকে জানতে হয় তুমি কোথায় গেছো। যা হোক, ভালোই আছো, এটাই বড় কথা। জায়েদের ঠোঁটে হাসি ফুটে ওঠে। বুঝতে পারে মামা অভিমান করেছে। আর মামি নিশ্চয়ই চুপচাপ বসে আছে পাশে। যে মানুষ নিজেকে সারাদিন ইয়াং ওম্যান বলে দাবি করে, সে আজ নিজেকে বুড়ি বলছে। মানে অভিমান মারাত্মক। জায়েদ ব্যালকনিতে গিয়ে দোলনায় বসে। চোখে এক চিলতে প্রশান্তি। সে জানে এই দুজনই তার সত্যিকারের আপন, আর এই ফ্লফির জন্যই সে যা করেছে। আর তার শুরু এখনো শেষ কোথায় জায়েদ জানে না। শাহরিয়ার বলে, মামা, আমি আসলে খুব টেনশনের মধ্যে এসেছি, তাই আর বলতে পারিনি। আমি তোমাকে ফোন করতাম, প্লিজ রাগ করো না। তোমরা ছাড়া আমার আর কে আছে বলো তো? মা তো সেই ছোট্ট বেলায় আমাকে একা ফেলে চলে গেল। তোমরা না থাকলে আমিও হয়তোবা এতদিনে মরে যেতাম। শাহরিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলল। মানে ওর মামা আগের মতো কথা বলছে। এর মানে রাগ আর অভিমান দুটোই কমে গেছে। শাহরিয়া গম্ভীর কণ্ঠে বলে, কালকেই চলে আসবো মামা। একটা ইম্পর্টেন্ট কাজে এসেছি এখানে। কাজটা আজকে শেষ করব, আর কালকে সকালে ফ্লাইটে চলে আসব। আব্দুল্লাহ চৌধুরী কিছুটা চিন্তিত হয়ে বলে, ও তাহলে তুই কাজের সূত্রে গেছিস? আর আমি তো ভাবলাম তোর মা বাবার সাথে সম্পর্ক ঠিক করতে গেছিস। এবার ঠিক হয়ে নে, অনেক বছর তো হয়ে গেল। আর কত দূরে ফেলে রাখবি তোর বাবাকে? শাহরিয়ার বলে, আমি আর কখনো ভুলবো না মামা ওই দিনগুলো, যখন আমার ওনাকে প্রয়োজন ছিল। এখন আর প্রয়োজন নেই। আর তাছাড়া কি বা আসেছে যদি আমি ওনার লাইফে না থাকি? যাই হোক, আমি পরে ফোন দিব, বাই। ফোনটা রেখে দেয়। তারপর ঘড়ির দিকে তাকায়। 4টা বাজে আর 1 ঘন্টা সময় আছে। শাহরিয়া উঠে নিজের রুম থেকে বের হয়। তারপর উপরতলার এক কোণে ছোট্ট একটা লাইব্রেরি আছে, ওখানে যায়। লাইব্রেরিতে ঢোকার সাথে সাথেই শাহরিয়ার বুকটা ধক করে ওঠে। হৃদয়ের ভিতরে তুফান শুরু হয়। সেই অতীতের স্মৃতি ভেসে ওঠে। এই লাইব্রেরিটা ওর মায়ের নূরজাহান তালুকদারের। উনি আউটবুক, উপন্যাস, সাহিত্য বই পড়তে ভালোবাসতেন। এই লাইব্রেরিটা উনি তৈরি করেছিলেন, আর অবসর সময় এখানেই কাটাতেন। কাউকে অ্যালাউ করতেন না এই লাইব্রেরিতে, একমাত্র শাহরিয়া আর দিয়া ব্যতীত। ওরা দুজন মাঝে মাঝে আসতেন নূরজাহান তালুকদারের সাথে। চুপচাপ বসে থাকতো, আর ওর মা বই পড়তো। মাঝে মাঝে হাসাহাসি করতো মায়ের সাথে। তারপর বিভিন্ন কথা বলতো। সব কিছু শাহরিয়ার চোখের সামনে ভেসে উঠতে থাকে। কত সুন্দর ছিল সেই দিনগুলো। শাহরিয়া হাঁটু গেড়ে বসে পড়লো। তারপর বলতে লাগলো, মা, কেন তুমি আমাকে একা ফেলে চলে গেলে? আমার জন্য কতটা কষ্ট ছিল দুনিয়া জানো? আমাকে কেউ তোমার মতো করে ভালোবাসেনি জানো মা। ওরা আমার ফ্লফিকে বিয়ে দিতে নিয়েছিল, অথচ আমার নামে বরাদ্দ করা। সবাই না জানলেও ওর মা তো জানতো, তাই না? তাহলে কেন বিয়ে দিতে নিয়েছিল? যেদিন থেকে ভালোবাসা মনে বুঝে তখন থেকে তো আমি জানতাম ও আমার। আচ্ছা, ও ছোট ছিল, কিছু মনে নেই, কিন্তু ওর মা কিভাবে পারে? আমার কেউ নেই মা, কিন্তু হ্যাঁ, আমার ফ্লফিকে আমি অন্য কারো হতে দেব না মা, কারণ ও শুধু আমার আর শুধুই আমার।
প্রায় 50 মিনিট পর বেরিয়ে আসলো লাইব্রেরি থেকে। তারপর দিয়ার রুমের দিকে পা বাড়ালো, দেখতে মেয়েটা রেডি হচ্ছে নাকি। তারপর রুমের সামনে যে দেখে দরজা খোলা, ভেতরে ঢুকে দেখে ওর প্রেয়সী সুন্দর মতো ঘুমাচ্ছে। ছোট ছোট চুলগুলো মুখ আর গলায় পড়ে আছে, গাল দুটো ফোলা ফোলা, দেখতে মনে হচ্ছে এক টুকরো চাঁদ। শাহরিয়া আস্তে করে দরজাটা লাগিয়ে দিল, তারপর দিয়ার সামনে বসে দেখতে থাকে তার ব্যক্তিগত চাঁদকে। কিন্তু এখন দেখার সময় নেই, বেরোতে হবে। তাই শাহরিয়ার দিয়ার কানের কাছে মুখ নিয়ে হ্যাস্কি স্বরে বলে, মাই ফ্লাফি, উঠ না, আয় যান, উঠ। কারো আদরে কণ্ঠ পেয়ে দিয়া পিন পিন করে চোখ খোলে। শাহরিয়াকে দেখতে পেয়ে সাথে সাথে লাফ দিয়ে বসে পড়ে। তারপর চোখ কসলাতে কসলাতে বলে, আপনি আমার রুমে কি করছেন? আর এইভাবে ঘুম কেন ভাঙালেন? শাহরিয়া তাকিয়ে তাকিয়ে শুধু ওর ছোট্ট প্রেয়সীর কাণ্ড দেখছিল। তারপর এক ভুরু উঁচিয়ে বলে, তুই সত্যি জানিস না আমি কেন তোকে ঘুম থেকে তুললাম? আমি জানি তুই আফরিন তালুকদারের মেয়ে, তাই বলে মায়ের মতো মির্জাফর হবে? দিয়া লাস্টের কথার আগামাথা কিছুই বোঝে না, তবে এটা মনে পড়ে যে ওকে নিয়ে আজকে কোথাও যেন যেতে চেয়েছিল শাহরিয়া। দিয়া বলে, দিয়া আসলো আজকে না, আমার ভালো লাগছে না। কথাটা থেমে যায়, তখনকার চরের কথা মনে পড়ে যায়। সাথে সাথে গালে হাত দেয়। শাহরিয়া শুধু ওর কাণ্ড কারখানা দেখছে, হাসি পাচ্ছে, কিন্তু না হাসলে হয়তো আর ভয় পাবে না, তারপর কথাও শুনবে না। তারপর শাড়ি গম্ভীর কণ্ঠে বলে, তুই যাবি গাড়ি দিয়ে, তাই শরীর খারাপ করলেও কিছু হবে না, তাই চুপচাপ রেডি হতে যা, নয়তো থাপ্পড় গালে লাল করে দেব। দিয়ার এক মুহূর্ত বসে না। আলমারি থেকে সেই সাদা শাড়িটা নিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। আর শাহরিয়া শুধু তাকিয়ে তাকিয়ে দেখে তার ছোট্ট ফ্লফির কাণ্ড কারখানা। প্রায় 15 মিনিট পর দিয়া শাড়ি পরে বের হয়। দিয়াকে শাড়ি পরা দেখে শাহরিয়ার হৃদয় স্পন্দন থেমে যায়, আর মনে মনে বলে, আচ্ছা, আমার কাছে মেয়েটাকে সুন্দর লাগে নাকি ও সত্যিই সুন্দর? শাহরিয়ারকে এভাবে তাকিয়ে থাকতে দেখে দিয়া কিছুটা অস্বস্তি বোধ করে। ভুরুতায় কুচকে হাত দিয়ে শাড়ির আঁচল গোটাতে গোটাতে বলে, এভাবে কেন তাকিয়ে আছেন? দিয়ার কথায় শাহরিয়ার ধ্যান ভাঙে। তারপর বলে, তোকে অনেক সুন্দর লাগছে ফ্লাফি, তাই তোকে বুঝতে হবে না, তোকে বুঝতে হবে না, তোকে বুঝতে হবে না। শাহরিয়ার সাথে সাথে মুখটা গম্ভীর করে বলল, আমি যে অর্নামেন্টস দিয়েছিলাম ওইগুলো কোথায়? দিয়া ডয়ার দেখিয়ে বলে, ওইখানে। শাহরিয়ার ওইগুলো বের করে তারপর দিয়াকে কানের দুলগুলো পরিয়ে দেয়। শাহরিয়ার এরকম স্পর্শ দিয়া হালকা কেঁপে কেঁপে ওঠে, আর গোলাপি ঠোঁট জোড়া তীর তীর করে কাঁপতে থাকে। শাহরিয়ার বাঁকা হেসে বলে, আরে বেবি, কিছু করলাম না, তারা কি এভাবে কাঁপাকাঁপি করছিস? আর যদি কিছু করতে শুরু করি তাহলে তো তোকে খুঁজে পাওয়া যাবে না। দিয়া কাঁপা কাঁপা গলায় বলে, আপনি সব সময় এরকম আজে বাজে কথা কেন বলেন? আর আমার উপর এত অধিকার কেন খাটেন আপনি? আমাদের তো মনে হয় অনেক আগে দেখা হয়েছিল, এর মধ্যে কতগুলো বছর কেটে গিয়েছে। শাহরিয়ার হালকা ঠোঁট বাঁকিয়ে হাসে, তা দিয়ার চোখে পড়ে না। তারপর শাহরিয়া দিয়ার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে, এসব প্রশ্নের উত্তর তুই পেয়ে যাবে জান, এখন আপাতত চল আমার সাথে। দিয়া বলে, আমার সাজা কমপ্লিট হয়নি। শাহরিয়ার ভুরু কুচকে বলে, তোর সাজা বলতে ওইসব আটা মাদা মাখবি তাই না? দিয়া উপর নিচ মাথা ঝাঁকায় শাহরিয়ার বলে, একদম না, ওইসব আটা মাদা খেতে আমি একদম ইচ্ছুক না। আমার যখন তখন রোমান্স পাবে তখন আমি ওইসব খাবো? কখনোই না। তাই এভাবেই ঠিক আছিস? দিয়া ভুরুদয় কুচকে বলে, আপনার রোমান্স পাবে কি পাবে না তাতে আমার কি? আপনি আপনার বউয়ের সাথে রোমান্স করুন গিয়ে, আমি তো সাজবই। বলেই মেকআপ হাতে নিতে নেয়। সাথে শাহরিয়ার এত জোরে ধমক দেয় যে দিয়ার ছোট্ট দেহখানা কেঁপে ওঠে। ফলস্বরূপ মেকআপ হাত থেকে পড়ে যায়। শাহরিয়ার রাগের দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলে, আমি একটা জিনিস না করলে ওই জিনিসটা রিপিট করলে আমার যে কি পরিমাণ রাগ ওঠে এটা শুধু আমি জানি। তো এসব বাদ দিয়ে চুপচাপ যা, বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, ওইখানে বস গিয়ে। আর হ্যাঁ, আজকে তুই একটু ম্যানেজ করে বের হ, এরপর থেকে ম্যানেজ করতে হবে না। আর আমার সাথে যাচ্ছিস এটা বলবি না, তাহলে আমার বাসায় ঝামেলা শুরু হবে, আর আমি এখন ঝামেলায় যাচ্ছি না। দিয়া মুখ ফুলিয়ে আর কোনো কথা বলে না, বেরিয়ে যায় রুম থেকে। শাহরিয়ার বুঝে যায় ওর ছোট্ট ফ্লফি রাগ করেছে। জায়েদ মুচকি হেসে বলে, রাগ করিস না ফ্লাফি, রাগ করলে তোকে আরো কিউট লাগে আর আমার রোমান্স পায়। দিয়া নিচে আসলো। সাথে সাথে ওর মা আফরিন তালুকদার জিজ্ঞেস করলো, কি রে দিয়া, এই বিকাল বেলা এভাবে শাড়ি পরে কোথায় যাচ্ছিস? দিয়াকে দেখে 2 তলার বেলকনিতে পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে শাহরিয়ার, আর দৃষ্টি ওর দিকে। দিয়া শুকনো ঢোক গিলে বলে, আসলে
মা আমার এক ফ্রেন্ডের আজকে জন্মদিন ছিল, তো তাই যেতে বলেছে। আমরা সব ফ্রেন্ডরা মিলে একটা ছোটখাটো পার্টি করব। আফরিন তালুকদার বলল। আচ্ছা যা, কিন্তু রাত 8টার মধ্যে ফিরে আসবে কিন্তু। দিয়া বলল। ঠিক আছে মা, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। বলেই পেরিয়ে যায় আর তাকায় না উপরের দিকে। ওর যেন কেমন জায়দের চোখের দিকে তাকাতেও ভয় লাগে। শাহরিয়ার মুচকি হেসে বলল। আমার মেঘের টুকরো। আচ্ছা ফ্লাফি, তোকে কোন নামে ডাকবো বলতো? জান, প্রেয়সী, হার্টবিট, সুইট হার্ট, নাকি ফ্লাফি পাখি? তুই তো আমার সবকিছুই। আবার নিজেকে বলে সবই ডাকা যায়। নিচে আসতেই কামিনী তালুকদার মুখোমুখি হয় শাহরিয়া, কিন্তু ওনাকে এড়িয়ে যেতে নিলেই উনি বলে। এত না ভাব ধরেছিলে আর আসবে না এ বাড়িতে, সেই তো ফিরলে। কিন্তু সম্পত্তির জন্য যদি ফিরো তাহলে শুনে রাখো, 1 পয়সাও দেবো না তোমাকে। শাহরিয়ার পা থমকে যায়। যদিও রাগ উঠে অনেক, তবুও নিজেকে কন্ট্রোল করে হাসি মুখে বলে। যদি আপনি মনে করেন এসব সুকর দম্পতির জন্য শাহরিয়া তালুকদার জায়েদ বিদেশ থেকে দেশে আসছে, তাহলে ভুল। কারণ আমি নিজে যা ইনকাম করেছি তাতে আমার ভবিষ্যৎ প্রজন্মরা বসে খেতে পারবে। আর আমার জানার মতে দাদা আমার জন্মের সময় আমার নামে বাড়িটি লিখে দিয়েছিল, আর সাথে কোম্পানির 50% শেয়ার। আমি যদি আমার ভাগ নিতে আসে তাহলে আপনাদের রাস্তায় বসিয়ে ছাড়বো। তাই চুপচাপ আছে, চুপচাপ থাকতে দিন। বলেই শাহরিয়া চলে যায়। কামিনী তালুকদার কটমট করে বলে। সব দোষ ওই বুড়োটার। কেন সম্পত্তি সব ওর এক নাতিনের নামে দিয়ে গেছে, আর ছেলের নামেই বা কেন দেয়নি? গ্রামের সম্পত্তিও ওর নামে দিয়ে গেছে কেন? আর মানুষ কি হাওয়া খাবে? আজব। শাহরিয়ার অনেক রাগ নিয়ে বাড়ি থেকে বের হয়, কিন্তু ওর ছোট্ট ফ্লফির মুখখানা দেখেই সব রাগ এক মুহূর্তে উধাও হয়ে যায়। শাহরিয়া নিজেই মাঝে মাঝে ভাবে, এই পিচ্চি মেয়েটা নিশ্চয়ই ওকে জাদু করেছে, নয়তো ওকে দেখলেই কেন ও সব ভুলে যায়। শাহরিয়ার আস্তে করে ড্রাইভিং সিটে বসে। দিয়া শাহরিয়ারকে বসতে দেখে একটু নড়ে চড়ে বসে, তারপর বলে। আমার একটা প্রশ্ন ছিল। শাহরিয়ার গাড়ি স্টার্ট দিতে দিতে গম্ভীর কণ্ঠে বলে। একটাই প্রশ্ন করবি, বেশি করলে 1 থাপ্পড় দিব কানের নিচে। দিয়া মুখ বাঁকায় আর বিড়বিড় করে বলে। শালা ম্যামথ, আমি পড়েছি ওই প্রাণী প্রাচীনকালে ছিল, এখন বিলুপ্ত। তাকেও আমি বিলুপ্ত করে দেবো আমার জীবন থেকে। শাহরিয়ার কথাগুলো ভালো করে শুনলো না, তাই গাড়িটা ব্রেক করে ফেললো। আচমকা ব্রেক করায় দিয়া গাড়ির সামনের দিকে হেলে পড়তে নিলে শাহরিয়া তাড়াতাড়ি ওকে ধরে ফেললো, তারপর সোজা করে বসালো। দিয়া সরু চোখে শাহরিয়ার দিকে তাকায়, তারপর বলে। আচ্ছা না মানে আপনি কেন এমন করলেন? এখন যদি বাড়ি খেতাম। শাহরিয়ার সামনের দিকে তাকিয়ে বলে। তুই বড্ড বোকা রে ফ্লফি, আমি থাকতে তুই ব্যথা পাবি, এটা ভাবলি কেমন করে? দিয়া কথার কোনো উত্তর না দিয়ে বলে। আপনি আমাকে এভাবে অধিকার থেকে বঞ্চিত করতে পারেন না। শাহরিয়ার ভুরু কুচকে দিয়ার দিকে তাকিয়ে বলে। আমি তোকে আবার কোন অধিকার থেকে বঞ্চিত করলাম? দিয়া ভুরুদয় কুচকে নিয়ে হাত নাড়িয়ে অভিযোগের সুরে বলে। আপনি আমার বড় আব্বুর ছেলে, মানে আমার চাচাতো ভাই। তো আমি আপনাকে ভাইয়া বলে ডাকলে কি প্রবলেম? এরা তো ঠিক ডাকলো, তাহলে আমি ডাকলে কি প্রবলেম? শাহরিয়া বিরক্ত সুরে বলে। তুই আর এরা এক ইডিয়েট। দিয়া আরো কিছু বলতে যাবে, তার আগেই শাহরিয়া এক ধমক দিয়ে বলে। এই টপিক নিয়ে আর একটা কথা বললে থাপড়ে তোর নরম গাল লাল করে দেব, ইডিয়েট। দিয়া এরকম রাম ধমক খেয়ে আর কিছু বলে না, চুপসে যেয়ে চুপচাপ বসে থাকে আর ভাবতে থাকে লোকটা শুধু ওকে এভাবে বকে কেন। ও তো সহজ একটা প্রশ্ন করেছিল, ঠিক ভালো উত্তর দিলেই হতো। আর কথাই বলবো না। শাহরিয়া দিয়া চুপসে যাওয়া মুখটা দেখলো, তারপর মনে মনে পড়ল। আমার বোকা ফ্লফি পাখি, বোকা প্রশ্ন করিস আর ধমক দিলে মন খারাপ করিস? আমি কি তোকে ধমকে দিতে চাই? তারপর শাহরিয়া একটু নড়ে চড়ে বসে পড়ল। আচ্ছা বল, কি বলতে চাইছিলে? তার জন্যই তো আমি গাড়িটি দাঁড় করালাম। দিয়া তাও তাকালো না, অন্যদিকে তাকিয়ে রইল চুপ করে। শাহরিয়া আবার না চাইতেও ধমক দিয়ে বলল। কি প্রবলেম তোর? কথা কানে যাচ্ছে না? দিয়ার ছোট্ট শরীর এবার কেঁপে উঠল, শাহরিয়ার দিকে তাকালো, চোখের পানি টলমলো করছে। শাহরিয়ার বুকটা মুচড়ে উঠল। ও তো কান্না করাতে চায় না, ও ফলফের পাখিকে সব সময় হাসি খুশি দেখতে চায়। শাহরিয়ার এক টানে দিয়াকে সিট থেকে নিজের কোলে বসালো, দিয়ার কাঁধে ওর থুতনি ঠেকালো। আচমকার ঘটনা হওয়ায় দিয়া হচকচিয়ে গেল। শাহরিয়া ফিসফিস করে বলল। কষ্ট পেয়েছিস ফ্লফি?
শাহরিয়ার গরম শ্বাস দিয়ার ঘাড় জুড়ে পড়ছিল, যার কারণে দিয়ার ছোট্ট দেহখানা বারংবার কেঁপে উঠছিল, সাথে গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিল। তারপর আর নিজেকে সামলাতে না পেরে শাহরিয়ার হাত চেপে ধরল। শাহরিয়া মুচকি হাসলো দিয়ার অবস্থা দেখে, কিন্তু ওর হাসি দিয়া দেখলো না। দিয়া নিজেকে সামলে নিয়ে তারপর কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমাকে সিটে বসিয়ে দিন, আমার খারাপ লাগছে এখানে। শাহরিয়া ফিসফিস করে বলল, আমার এখানে তো ঠিকানা পোকা পাখি, তাই এখন থেকে অভ্যাস করে নেয়। তারপর দিয়াকে বসিয়ে দিল সিটে। দিয়া লজ্জায় আর শাহরিয়ার দিকে তাকায় না, নিচের দিকে তাকিয়ে থাকে। শাহরিয়ার বলে, কি বলতে চাচ্ছিলে বল এখন। দিয়া মিনমিন করে বলে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন তাই জানতে চাচ্ছিলাম। শাহরিয়ার গাড়ি স্টার্ট দিতে দিতে বলে, কোথায় নিয়ে যাচ্ছি গেলে দেখতে পাবি। দিয়া আর কিছু জিজ্ঞাসা করে না। লোকটার থেকে একটা ভালো উত্তরও পায়নি এখনো। যতগুলো প্রশ্ন করেছে সব তেরা তারা উত্তর দিয়েছে, তাই আর কিছু জিজ্ঞাসা না করাই ভালো। দিয়ার এখন ওর মাকে চিৎকার করে বলতে ইচ্ছে করছে, দেখো মা, তোমার মেয়ের থেকেও তেরা মানুষ এই পৃথিবীতে আছে, আর সে হলো তোমারই ভাতিজা, দ্য গ্রেট শাহরিয়া তালুকদার জায়েদ। প্রায় আধা ঘন্টা পর গাড়ি এসে থামলো কাজী অফিসের সামনে। শাহরিয়ার গাড়ি থেকে বের হয়ে তারপর দিয়ার সাইডে যেয়ে গাড়ির দরজা খুলে দেয়। তারপর দিয়া বের হয়। দিয়া শাহরিয়াকে প্রশ্ন করে, আমরা এখানে কেন আসলাম? শাহরিয়া দিয়ার ছোট্ট তুলতুলে হাতটা ওর শক্ত পোক্ত হাতের মধ্যে নেয়। দিয়া ভুরুদয় কুচকে বলে, এভাবে হাত ধরছেন কেন? আর আমরা এখানে কেন এসেছি? শাহরিয়া বলে, আগে ভিতরে চল, তারপর দেখতে পাবি। আর তুই মানুষটা পিছিয়ে হলে কি হবে? ভীষণ কথা বলিস, এত বাচাল কেন তুই? তারপর দিয়ার হাতটা ধরেই সামনে এগোতে থাকে। আর দিয়া মুখ ফুলিয়ে হাঁটছে, কারণ শাহরিয়া ওকে বাচাল বলেছে। অথচ সবাই বলে ওকে দেখতেও যেমন মিষ্টি, ওর কথাবার্তাও তেমনই মিষ্টি, কিন্তু এই ডাইনোসরটা ওকে বাচাল বলল। এর প্রতিশোধ ও নিবেই মনে মনে ঠিক করলো। শাহরিয়া দিয়াকে নিয়ে কাজী অফিসে ঢুকলো। তারপর দিয়া এক চেয়ারে বসিয়ে পাশের চেয়ারে শাহরিয়া বসে। দিয়া কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে আর বা কি করতে চাইছে শাহরিয়া। হঠাৎ কাজী বলে, তুমি যা করেছো তা ভেবে করেছো তো? মানে তোমার বাড়িতে যদি একবার জানাতে তাহলে ভালো হতো। শাহরিয়ার রাগী দৃষ্টিতে তাকায় কাজের দিকে, সাথে সাথে কাজী নিজের দিকে মাথা দিয়ে কাজ করতে থাকে। দিয়ে ফিসফিস করে বলে, আমরা এখানে কি করছি বলুন না? আপনার কোনো ফ্রেন্ড কি পালিয়ে বিয়ে করবে? শাহরিয়া তাকালো দিয়ার দিকে। মেয়ে সেই অভ্যাস ভুরুদয় কুড়ে আগ্রহ নিয়ে তাকিয়ে আছে ওর দিকে। শাহরিয়ার মুখটা গম্ভীর করে তার থেকে দ্বিগুণ কণ্ঠ গম্ভীর করে বলল, আমার কোনো ফ্রেন্ডের বিয়ে না, আমি নিজে বিয়ে করতে এসেছি। শাহরিয়া সোজাসাপটা উত্তর দেয়। কেন? তাকে দিয়া যেন এবার অবাকের চূড়ান্ত পর্যায়ে। দিয়া বলে, কিন্তু আমি তো আপনাকে বিয়ে করতে চাই না। আমার অনুমতি ছাড়া বিয়ে করবেন কি করে? শাহরিয়া দিয়ার দিকে তাকায়, তারপর বলে, আমি তোর কাছে অনুমতি চাইছে নাকি তোর কোনো মতামত জানতে চাইছে? আমার তোমাকে বিয়ে করতে মন চাইছে, তাই করছে। দিয়া বলল, সরি, বাট আমি বিয়েটা করতে পারবো না। বলেই মুহূর্তেই বসা থেকে উঠে দৌড় দিল বাইরের দিকে। কাজটা এত তাড়াতাড়ি করলো যে শাহরিয়ার ওকে ধরতে পারলো না, কিন্তু দিয়ার পেছনে পেছনে দৌড় দিল আর বলতে লাগলো, দিয়া স্টপ, তুই এভাবে আমার থেকে পালাতে পারবি না। কাজী সাহেব এদের এভাবে দৌড়াতে দেখে বলে, আমার 40 বছরের অভিজ্ঞতায় এরকম বিয়ে দেখিনি। কোণে পালাচ্ছে আর বর দৌড়াচ্ছে তাকে ধরার জন্য। পুরাই ফিল্মি। আহা, সিনেমা দেখার আর কি দরকার, কিন্তু দেখলেই চলে। দিয়া হিতাহিত জ্ঞান হারিয়ে রাস্তার মধ্যে দিয়ে দৌড়াতে থাকে আর শাহরিয়ার পেছনে ছুটছে আর চিৎকার করে বলছে, দিয়া স্টপ, দাঁড়া, রাস্তার মধ্যে দিয়ে এভাবে ছুটছিস কেন দিয়া? শাহরিয়ার হঠাৎ খেয়াল করে একটা গাড়ি দিয়ার দিকে আসছে, কিন্তু দিয়ার ওই দিকে খেয়াল নেই। শাহরিয়ার দৌড়ে যেয়ে দিয়াকে টান দিয়ে এক সাইডে নিয়ে যায়। তারপর ঠাস করে দুটো থাপ্পড় বসিয়ে দেয় দিয়ার নরম গালে। দিয়া গালে হাত দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে, চোখ তুলে তাকায় না শাহরিয়ার দিকে। শাহরিয়া দিয়ার দুই বাহুতে শক্ত করে ধরে বলে, কি শুরু করেছিস তুই? এভাবে দৌড়াচ্ছিস কেন? আর এইভাবে পালালেই তুই আমার থেকে মুক্তি পাবি না? পারবি পালাতে আর না পাবি মুক্তি, কারণ তুই আমার রক্তে মিশে আছিস। ঠিক মৃত্যুর পরশে যেভাবে বিষ, তুই যতই ছুটিস ততই চড়াস। আমার অভিশপ্ত নিঃশ্বাসে নিঃশেষে নিঃশেষ।
দিয়া শাহরিয়ার থেকে নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করে, কিন্তু শাহরিয়ার শক্তির সামনে ও একটা চুনোপুটি মাত্র। তাও চিৎকার করে বলে, আমাকে কি পুতুল মনে হয় আপনার? আপনার কথাই নাচবো আমি? আমি করব না বিয়ে। আর আপনাকে কোন দুঃখে আমি বিয়ে করব? আপনি সাইকোতে পিএইচডি করা মানুষ। বিয়ের পরে কবে যেন আমাকে থাপড়িয়ে মেরে ফেলেন আপনি। শাহরিয়া বলল, আমি যাই হই না কেন, তোর আমার সাথেই থাকতে হবে। আর তুই জন্মের পর থেকে আমার নামে তাই এসব কাহিনী করেও তুই আমার থেকে মুক্তি পাবি না। বলেই দিয়াকে কোলে তুলে নেয় আর দিয়া হাত পা ছুটতে থাকে কোল থেকে নামার জন্য, কিন্তু বরাবরের মতোই ব্যর্থ হয়। শাহরিয়ার কাজী অফিসে ঢুকেই বিয়ের কাজ শুরু করতেই বলে, আর শাহরিয়া এবার আর দিয়াকে অন্য চেয়ারে বসায়নি, বরং নিজের কোলেই বসিয়ে রাখে। দিয়া চিৎকার দিয়ে বলে, ছাড়ুন আমাকে, আমি আপনাকে বিয়ে করব না। আমি আপনাকে ভালো। কথাটা শেষ করার আগেই দিয়া শাহরিয়ার হাতে বন্দুক দেখে। শাহরিয়া দিয়ার কানের কাছে ফিসফিস করে বলে, যদি আর একটা আওয়াজ মুখ দিয়ে বের হয় তাহলে বন্দুকে 6টা গুলি আছে, সবগুলোতে শরীরে ঢুকবে। তুই চুপচাপ থাকাটাই তোর জন্য বেটার। দিয়ার গলা শুকিয়ে কাটকাট হয়ে যায়, তবুও সাহস করে কাপা গলায় ফিসফিস করে বলে, এটা ঠিক করছেন না আপনি। আমার সাথে এভাবে জোর করে ভালোবাসা হয় না। এই সম্পর্ক কোনোদিনও টিকবে না। শাহরিয়ার ঠোঁটে বাঁকিয়ে বলে, একদম বেশি কথা বলবি না। সম্পর্ক কিভাবে টিকিয়ে রাখতে হয় তা আমার ভালো করেই জানা আছে, তাই তোকে এসব নিয়ে ভাবতে হবে না। তারপর সেই সময় চলে আসে। দিয়া না চাইতেই নিজের ইচ্ছের বিরুদ্ধে 3বার কবুল বলে, আর মনে মনে ভাবে, যাকে ভালোবাসি না তার নামে কবুল বলতে হলো কেন? আমি তো ছোট থেকে চাইতাম আমার তার সাথে বিয়ে হবে, যাকে আমি ভালোবাসি, যাকে আমি চাই। তারপর বিয়ে সম্পন্ন হলে শাহরিয়া দিয়াকে কোলে নিয়ে গাড়িতে বসিয়ে দিল। দিয়া কিছু বলল না, অনুভূতিহীন হয়ে গেছে। কিভাবে কি হয়ে গেল ওর জীবনে? কেন এরকম হলো? ও তো এরকম কিছু চায়নি। এইসব ভাবতে ভাবতে চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। হঠাৎ সামনে আইসক্রিম দেখতে পেল দিয়া। পাশে তাকিয়ে দেখলো, ওর দিকে তাকিয়ে ধরে আসে ও তাকাতেই চোখাচোখি হলো। দিয়া চোখ নামিয়ে নিয়ে বলল, আমি খাবো না এই বালের আইসক্রিম। আমার জীবনটা শেষ করে দিয়ে এখন আসছে আদিক্ষেতা দেখাতে। বলেই আইসক্রিমটা ধাক্কা দেয়। জায়েদ খুব নরম করে ধরেছিল, তাই আইসক্রিমটা শাহরিয়ার প্যান্টে পড়ে। শাহরিয়া আইসক্রিমটা জানালি দিয়ে ফেলে দিয়ে তারপর প্যান্টটা টিস্যু দিয়ে মুছলো। তারপর গাড়ির সব কাজ বন্ধ করে দিল। দিয়া বিরক্ত হয়ে কিছু বলতে যাবে তার আগেই শাহরিয়া দিয়ার 2 বাহু ধরে সিটের সাথে চেপে ধরলো শক্ত করে। ফলস্বরূপ দিয়া অনেক ব্যথা পেল। কিছু বলতে না চাইলেও মুখ দিয়ে আহ শব্দ বেরিয়ে এলো। শাহরিয়ার অগ্নি দৃষ্টিতে দিয়ার দিকে তাকিয়ে পড়ল। এসব ফাকিং ওয়ার্ড কোথা থেকে শিখছিস? আর আমার সামনে তাও আমাকে মিন করে বলছিস? তোর সাহস কি বেড়ে গেছে? থাপ্পড়ের কথা বলে গেছিস? থাপ্পড়ে তোর 32টা দাঁত ফেলে দেবো যদি এসব ওয়ার্ড তোর মুখে শুনে, ইডিয়েট। লাস্টের কথাটা একটু ধমক দিয়ে বলল। দিয়ার ছোট্ট শরীরটা খানিকটা কেঁপে উঠল, আর ঠোঁট দুটো তিরতির করে কাঁপতে লাগলো। কিন্তু দিয়া কিছু বলল না, মাথা নিচের দিকে দিয়ে করে রাখছে। দিয়ার নীরবতা দেখে শাহরিয়ার হাতের বাঁধনটা হালকা করলো, কিন্তু বাহুটা ছাড়লো না। এই মেয়ে কান্না করলেও ওর খারাপ লাগে, চুপচাপ থাকলেও খারাপ লাগে। ও কি চায় ইচ্ছে করে বকাবকি করতে? কিন্তু এই মেয়েটা এমন এমন কাণ্ড করে, এমন এমন কথা বলে, ওর সামনে ওর মাথা ঠিক থাকে না, তাই এরকম বিহেভিয়ার করে ফেলে। শাহরিয়ার নিজের চোখটা বন্ধ করলো। কিছুক্ষণ পর চোখ দুটো খোলে, তারপর স্বরটা একটু নিচু করে কোমল কণ্ঠে বলল, দিয়া আমার দিকে দেখা। চোখ দুটো পানিতে টলমল করছে। জায়েদ একটা দীর্ঘশ্বাস নেয়, তারপর বলে, কি হয়েছে? কিছু বললে এভাবে কান্না করিস কেন? আর আমি ইচ্ছে করে বলছি নাকি? তোকে এভাবে বকতে আমার ভাল লাগে? তুই সব কথা কেন বললি? আর কখনো বলবি না, মনে থাকবে? দিয়া কিছু বলল না, শুধু চোখের পলক ফেললো। ফলস্বরূপ ওর চোখে জমে থাকা পানি চোখ থেকে গাল বেয়ে পড়তে লাগলো। দিয়া এমনি ফর্সা, যদিও শরীরটা চিকুন, তবুও গাল দুটো গুলুমুলো। শাহরিয়ার কাছে দিয়াকে কান্না করলে আরো বেশি সুন্দর লাগে। শাহরিয়া খেয়াল করলো ওর ছোট্ট পাখিটা একটু কান্না করেছে, কি করেনি, তাই নাকের ডগা লাল হয়ে গেছে। আর বেশি আকর্ষণীয় ও গোলাপি ঠোঁট দুটো, যা শাহরিয়াকে বেশি টানছে দিয়ার কাছে। শাহরিয়া মনে মনে ভাবলো, ও তো আমার পাখি, যদি ঠোঁটে একটা চুমু খাই
তাহলে কি এমন হবে? খেতেই পারি। এসব ভেবেই শাহরিয়ার ঠোঁটের কোণে হাসি দেখা গেল। হঠাৎ করে শাহরিয়ার হাসির কারণ দিয়া বুঝতে পারল না। আচমকা শাহরিয়া দিয়ার ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দেয় আর দিয়া ছটফট করতে থাকে শাহরিয়াকে সরানোর জন্য। কিন্তু এটা কি আদৌ সম্ভব? না, এক চুলও সরাতে পারে না। কিছুক্ষণ পর নিজে থেকেই দিয়া চুপচাপ হয়ে যায়। শাহরিয়ার প্রথম স্পর্শটা ছিল নরম, স্বাভাবিক, লাজুক। ঠোঁট ছুঁয়ে যায়, ঠোঁট ঠিক যেন চোখ বুজে রাখা কোনো গোপন চিঠি পড়ে শোনাচ্ছে কেউ। শাহরিয়ার সেই চুমু দেয় দিয়ার এক পাশে, ডান কোনায়, বা কোনায়, ধীরে ধীরে, কিন্তু প্রতিটি স্পর্শ যেন অভিলাষে ভিজে থাকে। তারপর হঠাৎ একটু বেশি জোরে, আক্রমণাত্মক শাহরিয়ার দিয়ার নিজের ঠোঁট চুষে নেয়, টান দেয় এমনভাবে যেন আশাদ নিচ্ছে কোনো গোপন অভিমত। হঠাৎ শাহরিয়ার আঙুল দিয়ে চুলে ঢুকে পড়ে। আঙুলের ভাঁজে জমে থাকা অস্থিরতা ছড়িয়ে পড়ে পুরো শরীরে। শাহরিয়ার ঠোঁট এবার আর ঠোঁটেই থাকে না, গলায় চলে যায়, চোয়ালে কামড় ধরে, আর দিয়া চিৎকার দিয়ে বলে, ছেড়ে দিন আমার প্লিজ, ব্যথা লাগছে আমার। কিন্তু শাহরিয়ার কি ছাড়ার পাত্র? সে এক একটা চুমু দিচ্ছে যেন কথা না বলা প্রতিজ্ঞার মতো। আগে জমে থাকা নিঃশব্দ হাহাকার। শাহরিয়া আবার দিয়ার ঠোঁটে ফিরে আসে। এবার ঠোঁটের মাঝখানে এক চুমু, যা শুরু হয় আলতো, কিন্তু এক মুহূর্তে রূপ নেয় উন্মাদনায়। সে ঠোঁট কামড়ায়, আবার চুষে নেয়, যেন সেই ঠোঁটে তার সমস্ত পিপাসা, সমস্ত দুঃস্বপ্ন, সমস্ত তৃষ্ণা লুকানো। দিয়ার হাত তখন সিটের পাশে চাপা দেওয়া, আঙুল শক্ত হয়ে গেছে, চোখ অর্ধমুঠিত, বুক ওঠানামা করছে, যেন প্রতিটি চুমুতে একটা ছোট্ট যুদ্ধ চলছে, যে যুদ্ধ শরীরের না, আত্মার। শাহরিয়ার চুমুটা থামে না, শুধু রূপ বদলায়। প্রথমটা ছিল কামনা, এবার সেটা রূপ নেয় এক ধরনের অধিকার বোধে। শাহরিয়ার আবার ঠোঁট থেকে নেমে আসে গলার বাঁকে, গলার সেই জায়গায় যেখানে নিঃশ্বাসটা আটকে থাকে, সেই খাজে চুমু খায়, জিভ বুলিয়ে নেয়, যেই প্রতিটি ইঞ্চি মনে রাখার মতো দাগ হয়ে থাক। তারপর শাহরিয়ার দিয়ার চুল ধরে টান দেয়, হালকা করে, যেন আবেগের ভারটা আর ধরে রাখা যাচ্ছে না। শাহরিয়ার কণ্ঠস্বর কাঁপে, তুই তো উষ্ণ ফ্লপি পাখি, আমি আমার সবটা তোকে দিয়ে দিতে চাই, এক ফোঁটা নিজের ভেতরে রাখতে চাই না। শাহরিয়া আবার দিয়ার ঠোঁটে ফিরে আসে, এবার আর থেমে থেমে নয়, প্রবলভাবে, এক ঝড়ের মতো। ঠোঁট চুষে নেয় এমনভাবে যেন তার স্বাদ নিতে নিতে দুনিয়া থেমে যায়। শাহরিয়া হঠাৎ দিয়ার বুকে নিজের বুকে চেপে ধরে, তারপর শরীর সামান্য ঝুঁকে পড়ে দিয়ার উপর। গাড়ির সিটের সীমিত জায়গায় যেন আর ধারণ করতে পারছিল না তার উন্মাদনা। সিটের নিচ থেকে হালকা শব্দ হয়, কাপা কাপা, চাপাচাপি, চাপা গর্জন। সে তার কানে ফিসফিস করে কিছু বলল, অস্পষ্ট কিন্তু জ্বলন্ত, যেটা কেবল শাহরিয়াই বোঝে। আর তখনই জায়েদ দিয়ার জিভ ঠোঁটের মাঝে ঢুকিয়ে চুমুর গভীরতা বাড়িয়ে দেয়। চুমু নয়, যেন আত্মায় মিশে যাওয়া। তার হাত তখন ঘাট থেকে নেমে আসে পিঠে, কোমরের চারপাশে এরকম শক্তভাবে জড়িয়ে ধরে, আর তার দৃষ্টি স্তব্ধ, ঝাঁঝালো এবং তীব্রভাবে মগ্ন, ঠিক যেন সে পুরোপুরি গ্রাস করে নিতে চায় তার সমস্ত সত্তা। গাড়ির ভেতরে ঘাম, নিঃশ্বাস আর চাপা গর্জনে এক অদ্ভুত আবরণ তৈরি হয়। কাজ আরও ঝাপসা হয়। গাড়ির বাইরে রাত নীরব, অথচ ভেতর যেন ঝড় উঠে গেছে। এখন চুমুটা আর শুধু কামনায় নয়, এটা এক প্রকার প্রার্থনা, এক ধরনের অন্ধ উন্মাদ ভালোবাসা। হঠাৎ ফোনের রিংটন বেজে ওঠায় শাহরিয়া থামে, বিরক্ত নিয়ে উঠে দিয়ার থেকে দেখে দিয়ার ফোন বাজছে। ওর মা ফোন করেছে। দিয়া ওর মায়ের ফোনটা ধরে সাথে সাথে আফরিনা তালুকদার বলে, কি রে দিয়া, তুই কোথায়? 7টার বেশি বাজে, এখন চলে আয়, এমনি সন্ধ্যা হয়ে গেছে। এখনকার রাস্তাঘাট ভালো না, আর মানুষ তো আরো, তুই তো সব জানিস। চলে আয়, আর থাকতে হবে না।
দিয়া কিছু বলতে পারছে না, কান্না আসছে শুধু। তবুও নিজেকে সামলে কিছু বলতে যাবে তার আগেই ওর হাত থেকে ছো মেরে ফোনটা নিয়ে নিল জায়েদ। দিয়া ওর দিকে তাকালো, কিছু বলার আগেই শাহরিয়া বলল, ওকে নিয়ে চিন্তা করবে না শাশুড়ি মা, আমি ঠিক আপনার মেয়েকে সেফ রাখবো। আফরিনা তালুকদার জায়েদের কণ্ঠ পেয়ে চমকে ওঠে, তারপর বলে, এই তুমি আমার মেয়ের সাথে কি করেছো? আর কে তোমার শাশুড়ি মা? শাহরিয়ার ঠোঁট কামড়ে হেসে বলে, আশ্চর্য শাশুড়ি মা, আমি আমার বউর সাথে থাকবো না কোথায় থাকবো? আর আপনার মেয়েকে আমি একটু আগে বিয়ে করেছি, তাই আজকে আমাদের বাসর রাত, এভাবেই ফোন করে ডিস্টার্ব করবে না প্লিজ। আর আমরা আজকে ফিরবো না। আফরিনা তালুকদার হ্যালো হ্যালো বলছে, শাহরিয়ার ফোন কেটে দেয়। তারপর ফোনটা বন্ধ করে দিয়ার দিকে তাকায়, দেখে মেয়েটার চুলগুলো এলোমেলো, শাড়িটা এলোমেলো, এক কানের দুল আছে আরেকটা নেই, লিপস্টিক ঠোঁটে লেপে আছে, গলায় দাগ হয়ে গেছে, পুরো এলোমেলো। তবুও যেন ওর কাছে ভালো লাগছে, নিজের অজান্তেই মুখ দিয়ে বেরিয়ে আসে, আমার বোকা ফ্লাফি পাখি। আফরিনা তালুকদার চিৎকার চেঁচামেচি করে পুরো বাড়ি মাথায় তুলছে। শাহজাহান তালুকদার আর কামিনী তালুকদার নিজের রুমে ছিল, এরকম চিৎকার শুনে নিচে আসলো। তারপর শাহজাহান তালুকদার বলল, কি হয়েছে আফরিনা, এভাবে চিৎকার করছো কেন? আফরিনা তালুকদার শাহজাহান তালুকদারের সামনে যেয়ে বলে, আপনার গুণধর ছেলে জানেন কি করেছে? কোনো খোঁজ খবর রাখেন? কামিনী তালুকদার কিছুটা রাগী স্বরে বলে, ঠিক করে কথা বলো আফরিনা, উনি তোর ভাসুর হন সম্পর্কে। আফরিনা তালুকদার বলে, তাই তো এখনো কিছু বলেনি। আপনার ছেলে নাকি আমার মেয়েকে বিয়ে করেছে। আমি নিশ্চিত আমার মেয়েকে জোর করে বিয়ে করেছে, নয়তো আমার মেয়ের সাথে কথা বলতে দিবে না কেন? তখনই রানা তালুকদার বাড়িতে ঢুকছিল। বউয়ের মুখে এরকম কথা শুনে উনি কিছুটা অবাক হয়ে বলে, কি বলছো এসব? বিয়ে আর আমাদের না জানিয়ে শাহরিয়া এরকম কিছু করবে না। তোমার কোথাও ভুল হচ্ছে আফরিনা। সবাই রানা তালুকদারের দিকে তাকায়। আফরিনা তালুকদার বলে, না হলেই ভালো হয়। যদি এটা সত্যি হয় তাহলে আমি মানব না। আমার মেয়েকে ওই ছেলের সাথে কখনোই বিয়ে দেব না, আর মেনেও নিব না। ডিভোর্স দিয়ে দিতে বলবো। শাহজাহান তালুকদার বলে, আগে ওরা আসুক, তারপর দেখি কি করা যায়। আফরিনা তালুকদার বলে, আজকে নাকি ফিরবে না বললো। আপনি ফোন করে আসতে বলুন এখনই। শাহজাহান তালুকদার তাই করে, কিন্তু ফলাফল শূন্য, ফোন বন্ধ। শাহজাহান তালুকদার বলে, তাহলে কালকে পর্যন্ত অপেক্ষা করি। আফরিনা তালুকদার নিজের রুমের দিকে যেতে যেতে বলে, আমার মেয়ের কিছু হলে আমি ছাড়বো না, কাউকে বলে দিলাম। রাত 8টা, চারদিকে নিস্তব্ধতার অতল স্তব্ধতায় নিমজ্জিত। শহরের রোশনাই বহু দূরের এক অবাস্তব গল্প মাত্র, আর তার বহু পেছনে নির্জন এক সরু পথে শেষে দাঁড়িয়ে থাকে বাংলোটি, নীরব নিজস্ব ছায়ায় আবদ্ধ, এক ধরনের আত্মমগ্ন স্থিরতায় ঢাকা। টিনের ছাওয়া ছালের গায়ে পড়েছে রূপালী চাঁদের নিঃশব্দ আলো। গিবা বাঁকানো কই কাঠে সন্ধ্যার শেষ পাখিটাও তার বাসায় ফিরছে। কেবল বাংলোর উপর ছায়া ফেলে রেখেছে কোনো এক অচেনা উপাখ্যানের শেষ পঙ্গুক্তি। জানালাগুলোর কাচ কালচে, কিন্তু তার ফাঁক গলে চাঁদের আলো নিঃশব্দে ঢুকে পড়ে ভেতরে নীরব মেঝেতে, ঠিক যেন আলো নয়, আলোচনার ধুলোমাখা ধবনী। বাতাস নেই, অথচ পর্দা দুলে ওঠে হঠাৎ। মনে হয় কেউ হেঁটে গেছে পাশ কাটিয়ে, অথবা কেউ এখনো থেকে গেছে বাংলোর ভেতরে। দরজার কড়া নড়ে না, তবুও শব্দ হয়। প্রাচীন কাঠের ফ্রেমে ধরা দেয়ালের পাশে এক টুকরো আয়না, যেখানে প্রতিফলিত হয় না চেহারা, বরং প্রতিফলিত হয় সময়ের চাপা স্তব্ধতা। 8টার এই নিস্তব্ধ প্রহর জেগে থাকা পুরো বাংলো জুড়ে নিঃশব্দ শ্বাসের মতো। বাহিরে ফুলের গাছে জ্যোৎস্না জমেছে পাতার কোণে, আর বেলি গাছের নিচে ফেলে রাখা একটি পুরনো জলপাত্রে চাঁদের আলো ভরে উঠেছে ধীরে ধীরে। একটি জলের শরীরের একরাশ অন্ধকার জমা হচ্ছে প্রতি রাতে। 1 ঘন্টা করে শাহরিয়ার বাংলোটা খুব পছন্দ, কারণ এই বাংলোতে বৃষ্টি হলেই আওয়াজ করে, যে আওয়াজটা জায়েদের খুব প্রিয়।
যদিও ও এত বছর বাংলাদেশে ছিল না, কিন্তু একজন মানুষ রেখেছে এই বাংলোটি দেখাশোনা করতে। যেহেতু ওরা এসেছে তাই লোকটিকে আজকে ছুটি দিয়েছে। জায়েদ চায় না ওদেরকে কেউ ডিস্টার্ব করুক আজকে। দিয়া এসে বিছানায় গুটিসুটি মেরে বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেছে ও নিজেও জানে না। জায়েদ শাহরিয়ার তাকালো ওর পাখির দিকে, তারপর ঠোঁট বাঁকিয়ে এসে বলল, সরি পাখি, ওই রোমান্সে 1%ও ছাড় দিতে পারবো না। তারপর গায়ে ব্ল্যাক টি শার্ট জড়িয়ে বেরিয়ে গেল। রাত 9টা। রুমে এসে দেখে দিয়া ওইভাবে শুয়ে আছে। শাহরিয়ার একটু বিরক্ত হলো, আজকে ওদের ফার্স্ট নাইট, অথচ মেয়েটাকে দেখো এখনো ঘুমাচ্ছে। শাহরিয়ার দিয়ার পাশে বসে এখন আর ডাক দিল না, বরং পাশে থাকা টি টেবিল থেকে পানি নিয়ে দিয়ার মুখের উপর ঢেলে দিল। অমনি দিয়া ধরফড়িয়ে উঠে বলল, কি হয়েছে, এভাবে পানি দিচ্ছেন কেন? এখন কি আমি ঘুমোতেও পারবো না? শাহরিয়ার বলল, তুমি অনেক ঘুমিয়েছ, পুরো 18 বছর, এখন বিয়ে হয়েছে, এখন আবার কিসের ঘুম? যাও, যে ফ্রেশ হয়ে আসো। দিয়ার অনেক রাগ হলো, কিন্তু এই লোকের সাথে কথা বলা মানেই লজ্জায় পড়া। তাই উঠে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। আবার কিছু একটা ভেবে পেছনে ঘুরলো। শাহরিয়ার ভুরু উঁচিয়ে তাকালো ওর দিকে। দিয়া বলল, আসলে আমি শাড়ি পরে ঘুমোতে পারি না, তাহলে কি পরবো? শাহরিয়ার ওয়ার্ড্রোব থেকে ওর একটা টি শার্ট বের করে দিল। দিয়া আমতা আমতা করে বলল, আমি এটা পরবো? শাহরিয়া বলল, এটা ছাড়া কোনো উপায় নেই, তুই চুপচাপ যা, এটা পরে ফ্রেশ হয়ে আয়। দিয়া মুখ বাঁকিয়ে ফ্রেশ হতে গেল। দিয়া ওয়াশরুম থেকে বের হয়ে প্রায় আধা ঘন্টা পর বেরিয়ে দেখে রুমের লাইটটা বন্ধ। রুমটা একদম নির্জন। এক ধরনের অদ্ভুত নিস্তব্ধতা ছড়িয়েছিল প্রতিটা দেয়ালে। জানালার পর্দাগুলা টানা, বাইরের বৃষ্টি পড়ছে হালকা হালকা, বিদ্যুৎ চমকাচ্ছে, তার হালকা আলো রুমে ঢুকছে। শুধু ভেতরেই জ্বলছে কিছু মোমবাতি, তবে এরা সাধারণ মোমবাতি না। ঘরের চার কোণ ঘিরে 4টে মোমবাতি সাজানো, ঠিক যেন কোনো রকম নির্দিষ্ট হিসেবে মেনে রাখা হয়েছে। প্রতিটার আলো এক টানা না জ্বলে দুলে ওঠে, মৃদু দুলনি, নরম ছায়া, আর মাঝে মধ্যে ধোঁয়াটে রেখা যেন নেমে আসে চালের কোণা থেকে। দিয়া দেখলো শাহরিয়ার দাঁড়িয়ে আছে এক পাশে, দৃষ্টি ওর দিকে। শাহরিয়ার কাছে দিয়াকে একদম পুতুল লাগছে। ওর পরা টি শার্টটা একদম দিয়ার হাঁটুর নিচে চলে গেছে, আর একটু হলেই পা ছুঁয়ে যেত। দিয়া শাহরিয়ারকে ওইভাবে তাকাতে দেখে ভুরুধয় কুচকে বলে, কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছেন কেন? মেয়ে দেখেননি নাকি এর আগে? শাহরিয়া দিয়ার দিকে আস্তে আস্তে এগিয়ে যেতে যেতে বলে, মেয়ে দেখেছি, বাট তোর মতো হট কাউকে দেখিনি পাখি। কাছে আসবেন না, আমার ছুবেন না আমায়। ছুব, আর সে ছোঁয়াতে থাকবে গভীরতা। আপনি জোর করলে শুধু আমার শরীরটা পাবেন, মনটা নয়। শাহরিয়া বাঁকা হেসে বলল, হ্যাঁ, তোর বাঙালিরা সবকিছুতে এত মন টানিস কেন? আমি কি কখনো বলেছি মন চাই? আমার তো তোর শরীরটাই যথেষ্ট, মন দিয়ে কি করবো? ওটা তো অতিরিক্ত ঝামেলা। দিয়া কথা বলতে বলতে হঠাৎ দেয়ালের সাথে ঠেকে যায়, আর শাহরিয়া এসে দিয়ার দুই পাশে হাত রেখে ঝুঁকে ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, আজকে আমাদের ফার্স্ট নাইট, আমি এক চুলো ছাড় দেবো না তোকে। হ্যাঁ, আমার রোমাঞ্চে ডিস্টার্ব আমি একদম পছন্দ করি না। তুই যদি বিরক্ত না করতে পারিস সেই ব্যবস্থাও করবো। দিয়ার গলা শুকিয়ে কাট কাট হয়ে যায়। কি করবেন আপনি? কথাটা শেষ করার আগেই শাহরিয়া দিয়াকে কোলে তুলে নেয়। আচমকা কোলে তোলায় দিয়া ভয় পেয়ে চোখ খিচকিয়ে শাহরিয়ার গলা জড়ে ধরে, আর শাহরিয়া বাঁকা হেসে তারপর একটা মোমবাতির সামনে নামিয়ে দেয় ওকে। দিয়ার মুখে এক ফোঁটা বিস্ময়, তারপর বলল, আমি এই আলো কেমন অদ্ভুত না? দিয়া প্রায় ফিসফিসিয়ে বলে। হঠাৎ দিয়া বলতে লাগলো, আমার মাথাটা হালকা লাগছে, যেন কুয়াশা ঘিরে ধরেছে। দিয়ার কণ্ঠের দুলুনি স্পষ্ট। শাহরিয়া পাশেই দাঁড়িয়ে দিয়ার কথা শুনলো। গায়ে কালো শার্ট, হাত গুটিয়ে রাখা, মুখে প্রসাধনের ছায়া, চোখে সে অদ্ভুত আলো যা মানুষকে না চাইতেই পিছু টানে। শাহরিয়া বলল, সব কথা পরে পড়বে। শাহরিয়ার কণ্ঠ কোমল, অথচ এক ধরনের গভীর আদেশ লুকিয়ে। এখন শুধু আমার চোখের দিকে তাকা পাখি,
দিয়া অন্য মনস্কভাবে চোখ তুলে মোমবাতির আলো আর রেটিনায় এক ধরনের শিহরণ তৈরি করে। আলোটা কেমন যেন ঝাপসা দুলছে আর একটু পরেই ছায়া হয়ে গিলে ফেলেছে সব স্পষ্টতা। দিয়ার চোখ বড় হতে থাকে, শ্বাস একটু একটু করে ভারী হয়, মাথার ভিতর যেন কোনো সফট উঠে বাজছে, কিন্তু সে ঠিক ধরতে পারছে না এটা ভয় না আকর্ষণ। শাহরিয়া দিয়ার খুব কাছে এসে দাঁড়ায়, তারপর বলতে লাগলো, কণ্ঠ এবার আরো নিচু আর একটু ভারী। তুই জানিস ফ্লফি পাখি, এই মোমগুলো সাধারণ না। এদের আলোয় চোখ শুধু দেখে না, ভুলেও যায়। এই আলো শুধু আলো না, এটা মনে ছায়া ফেলে, আর ছায়া জায়গা করে নেয় মনে। তুই এখন থেকে যা বলবি, যা ভাববি, সবই আমার বলা হবে। তোর নিজের আর কিছু থাকবে না। দিয়া তখনও দাঁড়িয়ে, চোখ সরাতে পারছে না। দিয়ার ঠোঁট অল্প কাঁপছে, কিন্তু কোনো শব্দ বের হয় না। হাত দুটি পাশেই পড়ে আছে, শরীর নিস্তেজ না হলেও অদ্ভুতভাবে শান্ত। দিয়ার চোখে পড়ে শাহরিয়ার ঠোঁটে একটানা একটুখানি হাসি। অন্ধকারে সেই হাসিটা মোমবাতির আলোয় খেলা করে, উষ্ণ অথচ কাঁপন ধরানো। পাখি, তুই কাঁদলে এই আলো দেখে না, হেসে ফেললে এই আলো থেমে যায়। এই আলো শুধু আমায় চেনে। তাই এখন থেকে তোর হাসি, তোর কান্না, তোর ঘুম সবকিছু এক রাতের জন্য আমার হবে। মোমবাতির আলোয় মেমোরি ব্ল্যাক হ্যাপিনেস লাইট এফেক্ট, এটা শাহরিয়া শিখেছিল শখ করে, আজকে তা কাজে লেগে গেল। শাহরিয়া দিয়ার মুখটা দুহাতে ধরে আস্তে আস্তে বলে, তুই এখন শুধু আমার। পৃথিবীর আর কোনো শব্দ তোকে ডাকে না। দিয়া ধীরে ধীরে তার চোখ বন্ধ করে ফেলে, নিঃশ্বাসের শব্দ আরো ভারী হয়ে ওঠে। দিয়ার ঠোঁট কাঁপে সামান্য, যেন কিছু বলবে কিন্তু শব্দ আসে না। শাহরিয়া দিয়ার কপালে ঠোঁট রাখে না, কোনো ধর্মীয় চিহ্ন নয়, না কোনো ভালোবাসার চুম্বন। এটা ছিল অধিকার নীরব ঘোষণা, যেন বলছে এখানে আমার নাম খোদাই করা আছে। হঠাৎ শাহরিয়ার হাত ছুঁয়ে যায় দিয়ার গলার কাছ দিয়ে, টি শার্টের দুটো বোতাম খুলে আসতে। দিয়ার দম আটকে আসে এক মুহূর্তে, কিন্তু প্রতিবাদ করে না, যেন তার শরীরেই নেই সে। শাহরিয়া আবার ফিসফিস করে বলে, তোর গায়ের গন্ধ তুই জানিস, এটা কত বিপজ্জনক। এটা ভুলে যাওয়ার নয়, এটা গিলে নেয় আমাকে পাখি। দিয়ার চোখ খুলে যায় এক মুহূর্তে, তবে সেখানে আর আগের সেই মানুষটা নেই। সেই দৃষ্টিতে এখন শাহরিয়ার প্রতিচ্ছবি, তার চাওয়া, তার ছায়া। শাহরিয়ার তখন তার ঠোঁটের খুব কাছাকাছি এসে থেমে যায়, তাদের নিঃশ্বাস একসাথে মিলছে, যেন একটা পিয়ানোর দুই সাদা কালো কি, যেখানে কোনো ভুল নেই। দিয়া না চাইতেও মুখ দিয়ে অজান্তে বেরিয়ে আসে, আপনি কি ভালোবাসেন আমায়? শাহরিয়ার হাসে না, শুধু বলে, ভালোবাসা খুব ছোট শব্দ। আমি তোকে চাই, তোর স্মৃতি ছাড়া, তোর অস্তিত্ব ছাড়া, কেবল এই মুহূর্তের তুই, কাঁচা, নির্ভরশীল, পুরোপুরি আমার। তারপর মোমবাতির শিখাগুলো হালকা কেঁপে ওঠে। শাহরিয়া ধীরে ধীরে তার ফ্লফি পাখির ঠোঁট নিজের আয়ত্তে নিয়ে নেয়, একটা চুম্বনে নেমে আসে ঠোঁটে, নিঃশব্দে, ধীরে, গাঢ়। এটা ছিল শুরুর মতো, কোনো তাড়াহুড়ো নেই, কোনো গন্তব্য নেই, শুধু সময়টাকে ধ্বংস করে দিয়ে একে অপরকে আলগোছে ছুঁয়ে যাওয়া। দিয়া চোখ দুটো বন্ধ করে, আর ওর হাতের আঙুল তখন শাহরিয়ার শার্টের কলার খুঁজে পায়। দিয়া বলে, না কিছু, শুধু নিঃশ্বাসে বলে দেয়, আমি এখন শুধু আপনার, আর কিছুই মনে নেই, শুধু এইটুকুই। এরপর শাহরিয়া দিয়াকে কোলে নিয়ে বিছানায় নরম চাদরে শুয়ে দেয়, আর দিয়া এক দৃষ্টিতে শাহরিয়ার দিকে তাকিয়ে থাকে। মোমবাতির আলো নিঃশব্দে দুলছে, বাতাস ভারী হয়ে আছে দুজনের নিঃশ্বাসে। দেয়ালের ছায়া যেন নাচছে তাদের শরীরের গতি অনুযায়ী। শাহরিয়ার তখন দিয়াকে নিজের বাহুডোরে রেখেই তার চোখের তীব্র আগুন আর ঠোঁটে চাপা পিপাসা। দিয়ার নিঃশ্বাস এলোমেলো, ঠোঁট হালকা ফাঁকা, চোখ বন্ধ, সে যেন নিজের সত্তা ছেড়ে দিচ্ছে ওর কাছে। শাহরিয়া হঠাৎই এক ঝটকায় দিয়ার ঠোঁটে চুম্বন এঁকে দেয় তীব্র, দাবিদার, দ্রুত, একটা দম বদ্ধ করা চুম্বন, যেটা থেমে নেই। শাহরিয়ার ঠোঁট চেপে আছে দিয়ার ঠোঁটের সঙ্গে, যেমন কেউ একটা আগ্নেয়গিরিকে চেপে রাখে বিস্ফোরণের আগে। দিয়ার কণ্ঠে চাপা শব্দ, শাহরিয়া,
কিন্তু বাকিটা আর বলার সুযোগ পায় না শাহরিয়ার। হাত দিয়ে ধীরে ধীরে ওর টি শার্টের প্রান্তে উঠে আসে, একটা টানেই সেটা খুলে ফেলে। চোখের কোনো দ্বিধা নেই, শুধুই অধিকার। তারপর শাহরিয়ার ঠোঁট নিচে নামে, প্রথমে গলা বা পাশে, তারপর কাঁধে। গলার বনে চুম্বনের এক গভীর নদী নামে ভিজে, জ্বলন্ত শিহরণে ভরা। তুই কাঁপছিস আমার ফ্লফি পাখি। শাহরিয়া ফিসফিস করে ঠোঁট না তুলেই দিয়া চোখ বন্ধ করে ফেলে। শরীর ঝাঁকিয়ে উঠছে প্রতিটা স্পর্শে। দিয়া বলে ওঠে, আমি আর পারছি না, আর সহ্য হচ্ছে না। দিয়ার কণ্ঠ ভাঙা, নিঃশ্বাস কাঁপছে, শরীরের সব প্রতিরোধ গলে যাচ্ছে। শাহরিয়ার বাঁকা হেসে বলে, আজ তোকে সহ্য করতে হবে, আমার সবটা এক বিন্দুও কম না। তুই চাইলে আর না চাইলে তোকে নিতে হবে আজ আমাকে পুরোটাই। তারপর শাহরিয়া দিয়ার পেটের দিকে নামতে শুরু করে। ঠোঁট ছুঁয়ে যায় নাভির নিচে, একটা দীর্ঘ নরম ভিজে চুম্বন। শাহরিয়ার হাত তখন কোমরে চেপে ধরা, যেন তাকে থামানো অসম্ভব। শাহরিয়া ফিসফিস করে বলে, এই কাঁপুনি, এই নিঃশ্বাস সবটাই আমার, তুই পালাতে পারবি না, বুঝলি দিয়া? শাহরিয়ার কণ্ঠে গাঢ় ঘনত্ব এবং ঠোঁটে শুধু অধিকার। দিয়া এক হাত দিয়ে ওর পেছনে থেকে চুল আঁকড়ে ধরে ঠোঁট কাঁপছে, চোখ জ্বলে উঠছে দিয়ার। শরীর যেন এক পলক আগুনে ছুঁয়ে দেওয়া হয়েছে। ঘরের চারপাশে মোমের গন্ধ, শরীরে উষ্ণতা, আর দম বন্ধ করা নীরবতা ভাসতে থাকে। আর মাঝখানে দুজন মানুষ যারা নাম ভুলে গেছে, ঠিকানা ভুলে গেছে, কিন্তু একে অপরকে ছুঁয়ে আছে এমনভাবে যেন জন্ম থেকে